আমরা ক্রিয়েটিভিটি কিন্তু আজকে ১৭ বছর। এই 17 ইয়ার্সে আমাদের এখন মোট কনসার্ন কোম্পানি অলমোস্ট প্রায় ১২টা। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মারাত্মক ডিসরাপশন শুরু করেছে। আর লাস্ট আইএলওর একটা রিপোর্ট বলতেছে নেক্সট 5 ইয়ার্সে 60% কাজ শিফটিং হবে। 60% 60%। ফেসবুক কমিউনিকেশন আমার প্রায় ১২ জন মেয়ে কাজ করে শুধু ফেসবুকে রিপ্লাই দেওয়ার জন্য। সো আমি যদি একটা প্রপার এআই এজেন্ট ট্রেন করে নেই, আমার 12 জনের কাউকে দরকার না, বরং আমার ফাস্টার হবে। তাহলে আপনি কোন চেয়ারে বসে আছেন এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে আমার চেয়ারটা কতটুকু রিস্কি জন্য। আপনার প্রোডাক্ট হচ্ছে যে অনলাইন কোর্স, প্রথম বিক্রি বা প্রথম মাস কিভাবে করলেন ব্যাপারটা? আমার কাছে মনে হয় সব সময় যে সেলস আসলে কিছু না, দুইটা বিষয় লাগবে আপনার। সেটা হচ্ছে আপনার ভালো প্রোডাক্ট থাকতে হবে, আর সেই জন্য আপনার কাস্টমারের সাথে একটা ভালো রিলেশনস তৈরি করতে হবে। আমাদের সেলসের অলমোস্ট 55% আসলে রেফারেল। যেহেতু এখন পর্যন্ত স্টুডেন্টসরা তারা রেফার করছে ক্রিয়েটিভকে, তার মানে অবশ্যই এটার কোনো না কোনো ভালো দিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই সেলস পডকাস্ট, দ্য সেলস লিডারশিপ শো, যেটা আমরা নিয়ে এসেছি সেলস লিডারশিপ একাডেমি থেকে, এবং এইটার তত্ত্বাবধানে আছে ফিউচার আইকন, এবং সাথে আছি আমি ইউসুফ ইফতি, একজন সেলস লিডারশিপ ট্রেনার। আজকের পর্বে আমরা একজন বিশেষ অতিথি, যিনি আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, আইটি সেক্টরের খুবই স্বনামধন্য মানুষ, খুবই পপুলার ফেস, ক্রিয়েটিভ আইটির যিনি ফাউন্ডার এবং সিইও তথা ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান, নান আদার দেন জনাব মনির হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মনির ভাই, থ্যাংক ইউ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে, আমরা খুবই কৃতজ্ঞ আপনার প্রতি। আমি কৃতজ্ঞ আপনার প্রতি আজকের এই এখানে ইনভাইট করার জন্য। সো কাইন্ড অফ ইউ। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, মনির ভাই ওনার কেরিয়ার শুরু করেছেন 2006 সালে। উনি প্রথম শুরু করেন ওনার কেরিয়ারটা একজন জাস্ট স্টুডেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য এরকম একটা ট্রেনিং ইনস্টিটিউট, যেখান থেকে উনি নিজেও আইটি একটা কোর্স শিখছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পিজিডি কোর্স এবং ডিপ্লোমা কোর্স করানো হয় ওই জায়গাতে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসেবে অনেক দিন উনি এই কোর্স নিতেন। দেন 2008 সালে ওনার নিজের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি তৈরি করেন। এখন পর্যন্ত প্রায় 1 লাখ মানুষকে উনি ডিরেক্ট ওনার ইনস্টিটিউটের মাধ্যমে ট্রেন্ড করেছেন। এর বাইরে প্রায় 10 লাখ মানুষকে ওনারা অ্যাওয়্যার করেছেন এই ক্রিয়েটিভ বা আইটি সেক্টরের এই জগৎটাকে নিয়ে। আমার সুযোগ হয়েছে ওনাদের সাথে কাজ করার, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে এই প্রতিষ্ঠান বাংলাদেশে কন্ট্রিবিউটরি প্রচুর কাজ করছে, এবং ওনারা আইটি সেগমেন্টটাতে একটা কোয়ালিটি জিনিসকে নিয়ে রান করছেন। সো অ্যাজ এ ট্রেনার আমার একটা দায়বদ্ধতার জায়গাটা হচ্ছে এই যে যখন কোনো একটা সেক্টরের সেলস হয়, কোয়ালিটি সম্পন্ন বিষয়কে অবশ্যই আমরা জানতে চাই যে ওনারা কীভাবে ভালো জিনিসগুলো করছেন, কীভাবে ভালো জিনিসগুলো বিক্রি করছেন। সেই প্রেক্ষাপট থেকে ক্রিয়েটিভ আইটির সম্মানিত সিইও এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের চেয়ারম্যান জনাব মনির স্যারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মনির ভাই, আমাকে যদি আপনি বলেন আপনার প্রথম জার্নিটা 2006 সাল, যখন আপনি নিজে কোর্স করে আবার ওইখানেই চাকরি পাইলেন, বিষয়টা কি হয়েছিল আসলে? থ্যাংক ইউ ভাই। আসলে মানে লাইফের প্রত্যেকটা স্টেজে আসলে অনেক কিছু শেখার থাকে। সো আমি বেসিক্যালি যখন আমি স্টুডেন্টস, সেই সময় পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের প্রতি আমার একটা আলাদা মনোযোগ ছিল যে লাইক কীভাবে একটু ডিফারেন্ট কিছু করা যায়। তো সেই পার্সপেক্টিভে আসলে আমি ফার্স্ট ডিজাইনের উপরে কোর্স করি। এটা ছিল অ্যাপটেকের এরিনা মাল্টিমিডিয়া থেকে ধানমন্ডিতে। সো ফার ওখানে যখন আমি কন্টিনিউ করি, একটা পর্যায়ে 1 বছর পরে ওখান থেকে আমাকে জবের ফার্স্ট অফার করা হয়। তো যখন জবের অফার করে, আমার লাইফে আমি সবচেয়ে অপছন্দের একটা প্রফেশন আছে, আর সে প্রফেশনটা হচ্ছে টিচিং প্রফেশন, অর্থাৎ কাউকে কিছু শেখানো। ইভেন আমি ঢাকা যখন আসলাম, আমার ফ্রেন্ড সার্কেলে কিন্তু তখন আপনার কোচিং করাতো, মানে ট্রেনিং করাতো, কত বাসায় গিয়ে পড়াতো, এই বিষয়গুলো করতো। কারণ সবাই চাইতো, গ্রাম থেকে একটা ছেলে মেয়ে যখন আসতো, সবাই চাচ্ছিল যে নিজের একটা যদি ইনকাম সোর্স থাকতো তাহলে ঢাকায় সার্ভাইভ করাটা সহজ। তো সেই জায়গা থেকে আমি অলওয়েজ অ্যাভয়েড করছি যে কাউকে কোথাও গিয়ে টিউশনি করানো বা কাউকে শেখানো, কারণ আমি মনে করতাম আমি একটু নিজে কম বুঝি, আরেকজনকে বোঝানোটা খুব ডিফিকাল্ট একটা টাস্ক। সো সেই জায়গা থেকেই আমি চিন্তা করলাম যে আসলে কেননা একটু ডিফারেন্ট কিছু করা যায়, যেটা করলে হয়তো একটা জব সহজে পাওয়া যাবে। তো সেই সময় গিয়ে আমি যেটা খুঁজে বের করার চেষ্টা করি যে আসলে টেকনোলজিতেই, আইটিতে একটা বড় সুযোগ আছে। অ্যান্ড আমি একটা কোর্স করি। সেই সময় অনেক বেশি এক্সপেন্সিভ ছিল সেই সময়ের কথা যদি আমি বলি। তো
ফার্স্ট আমি 6 মাসে একটা কোর্সে এনরোল হলাম, অ্যান্ড আফটার দ্যাট ওখানেই আমি 1 ইয়ার একটা কমপ্লিট করলাম। ওদের ওখানে ইন্ডিয়ান একটা প্রতিষ্ঠান, তো ওদের ওখানে সিস্টেমটা ছিল ফার্স্ট 6 মাস আপনি করতে পারেন, 1 বছর করতে পারেন, ডুয়েল ডিপ্লোমা 2 বছর করতে পারেন, ইভেন 3 ইয়ার্স ডিপ্লোমা করা যায় পড়াশোনার পাশাপাশি। তো ওখানে যখন আমি 1 বছর করলাম তখন ওখান থেকে আমার ফার্স্ট অফার করা হলো যে লাইক আপনি আমাদের এখানে জয়েন করেন অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাজটা হচ্ছে বেসিক্যালি যে লাইক টিচার যখন পড়ায় এরপরে গিয়ে স্টুডেন্টসকে সাপোর্ট দেয়া, যে স্টুডেন্টস কোথায় সমস্যা হচ্ছে বা কী। তো আমি খুব মানে এই জায়গাটা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম যে ওই ঘুরে ফিরে যেটা আমি মানে অ্যাভয়েড করার চেষ্টা করছি সেই কাজটা আমার উপরে এসে না পড়লো। তো পরে আমি প্রথমে রাজি না, এরপরে আবারও 6 মাস পরে আমার আমার যে শিক্ষক ছিলেন উনি আবার আমাকে অফার করলো যে মনির আপনি জয়েন করেন। তো তখন আমি বিষয়টা আমার ফ্রেন্ডদেরকে জানালাম, বাসায় জানালাম, তখন আমি বাবাকে জানালাম। আব্বা যেটা বললো যে দেখো জবটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কোথায় এঙ্গেজ হচ্ছ। আমি মনে করি যদি তুমি এখানে জয়েন করো হয়তো কিছু একটা শিখবা যেটা তোমার লাইফে হয়তো কাজে আসবে। অ্যান্ড সেই সাহস থেকে আমি ওই জায়গাটাতে এনরোল হলাম। অ্যান্ড এনরোল হওয়ার পরে ওখানে যখন আমি জয়েন করলাম এরপর থেকে আমি লাইফের একটা ডিফারেন্ট চ্যাপ্টার পেলাম, নতুন একটা বিষয় শিখলাম যে শেখালে আসলে অনেক কিছু শেখা যায়। ওহ রাইট, কারণ আগে হ্যাঁ প্রিপারেশন নিতে হয়। রাইট। সো অনেক কিছু শেখা যায়, যেই বিষয়টা হয়তো আমার 1 মাস লাগতো শিখতে ওটা হয়তো আমার একদিনে শেখা হচ্ছে। বিকজ আমার একটা মাইন্ডসেট যে না আমি একজনকে শেখাবো, ওখানে কিন্তু একটা শাইনেস আছে যে আমি তাকে যে যদি শেখাতে যাই আমি যদি না পারি। সো আমি যেটা খেয়াল করলাম প্রতিদিনই আমার একটা বড় রকমের চেঞ্জ আসছে। অ্যান্ড উইদিন 6 মান্থস আমি ওখানে ফ্যাকাল্টি মেম্বারে চলে গেলাম, অ্যান্ড উইদিন 2 ইয়ার্স আমি ওখানে সিনিয়র ফ্যাকাল্টিও হলাম। ও তো বাই দিস টাইম যেটা হলো যে ওখান থেকে শুরুটা, অ্যান্ড এই শুরুটা আমি এত বেশি এনজয় করা শুরু করলাম, আমি কয়েকটা জায়গা থেকে এনজয় করা শুরু করলাম। ফার্স্ট অফ অল আমি দেখলাম যে আমার নিজের ডেভেলপমেন্টের জায়গাটা ট্রিমিন্ডাস লেভেলে হচ্ছে। সেকেন্ড যেটা দেখলাম যে আরেকজনকে যখন শেখাই সে যখন পারে এটা আমার পারা মনে হয়। হ্যাঁ, যে আরেকজনকে শেখায় সে যখন ভালো কিছু করছে তখন আমার নিজের কাছে মনে হচ্ছে ওইটা আমারই সাকসেস। অ্যান্ড এটাকে আমি এত বেশি প্যাশনেট হয়ে পড়লাম এই জায়গাটাতে এবং এত বেশি এনজয় করা শুরু করলাম। তো যেটা হলে এইখানে যখন পড়াচ্ছি এর পাশাপাশি পরবর্তীতে আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ওখানে ওরা 2টা কোর্স অফার করতো, একটা হচ্ছে ডিপ্লোমা 1 ইয়ার এবং পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। তো পরবর্তী ওখানে অফার পেয়ে আমি ওখানে পার্ট টাইম এখানে ক্লাস নেওয়ার পরে সন্ধ্যাকালীন ওখানে গিয়ে আমি ক্লাস কন্ডাক্ট করা শুরু করলাম। তো ওখানে গিয়ে যে দেখলাম যে মানে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় সব সিভিল মানে মানে বিসিএস ক্যাডাররা তারা এক একজন বড় বড় প্রশাসনে বড় বড় জায়গায়। তো প্রথম দিন যে একটু নার্ভাস ছিলাম, তো ওখানে গিয়ে আমি যখন ক্লাস নিলাম তখন কনফিডেন্স লেভেলটা আরও বাড়লো। তো এটাকে ডে বাই ডে এত বেশি এনজয় করা শুরু করলাম এই কারণে যে আমি যখন কাউকে শেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এর চেয়ে বড় কন্ট্রিবিউশন আর হয় না কাউকে শিখিয়ে একটা পর্যায়ে তৈরি করা। তো এইভাবে চলতে থাকলো এবং এটা থেকে আসলে একটা পর্যায়ে গিয়ে 2008-এ গিয়ে আসলে আমি চিন্তা করলাম যে হ্যাঁ আসলে এখন কিছু করার সুযোগ আছে। কজ মার্কেটে আসলে আমি যদি সাস্টেইন করতে চাই, আমি যদি আমার বেস্টটা দিতে চাই তাহলে হয়তো বা এটা দিয়ে আমি যদি একটা প্রতিষ্ঠান শুরু করি তাহলে হয়তো ওখানে আমার দেওয়ার সুযোগটা আর অনেক বড় হতে পারে। তখন থেকে ক্রিয়েটিভ আইটি। রাইট, তখন থেকে ক্রিয়েটিভ আইটি 2008-এ আমি প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা নিজেরাই একটা প্রতিষ্ঠান দিই। শুরুর দিকে ইনস্টিটিউশন না, শুরুর দিকে প্ল্যান ছিল যে আমরা সার্ভিস বেস, লাইক আমি যেহেতু এক্সপার্ট ছিলাম ডিজাইনে, অ্যানিমেশনে, হ্যাঁ, অ্যান্ড পাশাপাশি ওই সময়টাতে ওয়েব অ্যান্ড আদার্স বিষয়গুলোর বেশ ডিমান্ড ছিল। আমাদের ফার্স্ট আমি এবং আমার এক ছোট ভাই আমরা দুজনই মিলে আমরা বেসিক্যালি আমরা শুরু করি 2008-এ ক্রিয়েটিভ আইটি। অ্যান্ড সেই সময় নামটাও কিন্তু ক্রিয়েটিভ আইটি ছিল না, ক্রিয়েটিভ জোন নামে আমরা করি। এরপরে গিয়ে ক্রিয়েটিভ আইটি শুরু করি 2009-এ এবং পাশাপাশি ট্রেনিংটা এরপর থেকে যে আমরা স্টার্ট করি। মনির ভাই, আপনি 2008-এ যখন শুরু করলেন বিক্রি তো করতে হয়েছিল আপনার প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট হচ্ছে যে অনলাইন কোর্স, রাইট? সো বিক্রি করতে গিয়ে কোথায় হার্ডেল ফেস করেছেন, অথবা প্রথম বিক্রি বা প্রথম মাস কিভাবে করলেন ব্যাপারটা? আসলে সেলস বিষয়টা আমার কাছে একেবারে ডিফারেন্ট। হ্যাঁ, ওকে, আমার কাছে মনে হয় সব সময় যে সেলস আসলে কিছুই না, সেলস কিছুই না। কিছুই না, অ্যাজ বিকজ অফ আমি যেটা মনে করি আসলে আমি যখন কোনো একটা মানুষের সমস্যার সমাধান দিতে পারবো আমাকে সেল করতে হবে না, সেই মানুষটা নিজে থেকেই আসবে আমার কাছে আর সে তার সার্ভিসটা নিবে। এটা কিভাবে হয়েছে, আমি যখন এইচএসসিতে পড়ি, এই গল্পটা আমি প্রায় জায়গায় বলি। আমি যখন এইচএসসিতে পড়ি তখন আমার বাবার মুদির দোকান ছিল, তো আব্বু একটু লেটে দোকানে আসতো। তো আমাদের দোকানের ছেলেকে নিয়ে আব্বু বলতো তুমি একটু যাও, তোমার তো 11টায় ক্লাস, তো তুমি একটু সকালে যাই দোকানে বসো।
তো ওই সময় আমি যখন আবার ওই সেই ছোটো মুদির দোকানটাতে যেতাম, ওইখান থেকে আমি ফার্স্ট এক্সপেরিমেন্ট করি যে লাইক আসলে কাস্টমার কী আর সেলসটা কী। তো আমি যেটা দেখলাম, যখন একটা কাস্টমার আসতো আমার কাছে একটা প্রোডাক্ট চাইতো, তারপরে সেটা নিত, তো আমি এই জায়গাটাতে দেখতাম যে এখানে একটা জার্নি আছে। জার্নিটা কি, কাস্টমারটাকে আমি কিভাবে ব্যবহার করছি, তাকে কতটুকু হাসি মুখে তার সাথে রিলেশনসটা তৈরি করছি, অ্যান্ড এরপরে তাকে ভালো প্রোডাক্টটা দিচ্ছি কি না। তো আমি দেখলাম যার সাথে আমি একদিন কথা বলছি খুব ভালোভাবে, সে আমার সাথে হাসি মুখে কথা বলছে, তাকে আমি একটা ভালো প্রোডাক্ট দিচ্ছি, পরে 2 দিন পর দেখি সে কাস্টমার আবার আমার কাছে আসছে। তো এইটা দেখার পরে আমার কাছে মনে হলো আসলে ব্যবসা তো কোনো ব্যাপার না, ব্যবসা তো খুব সিম্পল একটা বিষয়। কি সেটা? 2টা বিষয় লাগবে আপনার, সেটা হচ্ছে এক হচ্ছে আপনার ভালো প্রোডাক্ট থাকতে হবে অ্যান্ড ভালো সার্ভিস, আর সেই জন্য আপনার কাস্টমারের সাথে একটা ভালো রিলেশনস তৈরি করতে হবে। কেন? কারণ আমি যদি একটা কাস্টমারকে ভালো রিলেশন তৈরি করি, তার একটা সারাউন্ডিং আছে, সে আজকে আমার কাছ থেকে একটা ভালো সাপোর্ট পেলে কালকে আরেকজনকে যে বলবে। সো অল অ্যাবাউট যে লাইক এটাই একটা বিজনেস। তো আমার কাছে, আমি যে বিজনেসে স্টার্ট করছি, আমার তো টাকা ছিল না, খুবই নমিনাল একটা মানি দিয়ে শুরু করা। সো এই সাহসটা করছি কিন্তু ওই কারণে যে আসলে আমার কাছে তখনও মাথায় ছিল না যে একটা সেলস বলে একটা বড় বিষয় থাকবে। হ্যাঁ, যদিও আমি মার্কেটিংয়ে পড়ছি, কিন্তু আমার কাছে এটা সবসময় সহজ ছিল। অ্যান্ড সেই সাহস থেকেই যে আসলে সেলস অল অ্যাবাউট, আমি যেটা মনে করি, একটা রিলেশনস, একটা বেটার সার্ভিস। আমি যদি সেটা ওয়েল কমিউনিকেট করতে পারি, তাহলে আপনার কাছে আপনার বিজনেস কোনো ইস্যু না। অ্যান্ড এই সাহস নিয়ে আসলে ক্রিয়েটিভিটির স্টার্ট। মনির ভাই, আপনি বলছেন যে সেলস সহজ এবং আপনি মনে করছেন যে ইয়াস, সেলস মানে হচ্ছে যে আমার কনজিউমার যিনি বা কাস্টমার যিনি, তাকে প্রপার সার্ভিস দেওয়া, হাসি মুখে কথা বলা, কমিউনিকেট করা এবং একটা ভালো প্রোডাক্ট, একটা রিলেশন মেনটেন করলেই হয়। মানে আপনি অলরেডি একটা ব্যাখ্যা দিয়েছেন, বাট তারপর না আরও ডেপথ জানতে ইচ্ছে হচ্ছে আমার, যে কারণ আমাদের যারা অডিয়েন্স আছে তারা তো আসলে প্রচুর বিক্রি করে, স্পেশালি আপনারা যেই ধরনের কোর্সগুলো বিক্রি করেন অনলাইনে, লাইক গ্রাফিক ডিজাইনের কোর্স, ফ্রিল্যান্সিংয়ের কোর্স, অথবা ভিডিও এডিটিংয়ের কোর্স, আরও অনেক কোর্স। তো এগুলোর ক্ষেত্রে আসলে কিভাবে বিজনেসটা সহজ মনে করছেন বা সেলসটাকে সহজ মনে করছেন কেন আপনি? হ্যাঁ, অবশ্যই সেলসটা সহজ, বাট এর পরিধি অনেক বড়। ওকে। অ্যান্ড এই পরিধিটা বা এই জার্নিটা আপনার ফিউচার প্ল্যান, ফিউচার স্ট্র্যাটেজির উপরে আবার চেঞ্জও আসবে। এটা যে লাইক শুধুমাত্র আমি যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করি, তাহলে অবশ্যই না। আমরা ক্রিয়েটিভিটি কিন্তু আজকে 17 বছর, রাইট? এই 17 ইয়ার্সে আমাদের এখন মোট কনসার্ন কোম্পানি অলমোস্ট প্রায় 12টা। ওকে। আমরা একটা প্রতিষ্ঠান আছে কমপ্লিটলি, যেটাকে আমরা বলছি সিসিপিএল। এটা আমার কমপ্লিটলি দেশের বাইরে আমরা কাজ করি, যেখানে প্রায় 200-250-র মতন এমপ্লয়ি আছে। এছাড়া আমাদের আরও অনেকগুলো কনসার্ন, আমাদের ইন্টেরিয়র ফার্ম আছে, আমাদের এখন রিয়েল এস্টেট আছে, হ্যাঁ, আমাদের এখন কি বলতেছে আপনার জুনিয়র্স নিয়ে কাজের একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, আমাদের ডিজিটাল এজেন্সি আছে। সো লটস অফ অ্যাক্টিভিটিস। তো বিজনেস যখন বড় হয়, তো আসলে অল অ্যাবাউট সেলস, তাই না? আমি যখন একটা প্রোডাক্ট তৈরি করছি, তখন এই প্রোডাক্টটার আলটিমেট গোলটা হচ্ছে একটা প্রপার সার্ভিস প্রোভাইড করা। অ্যান্ড সার্ভিস মানে কি, আমি যখন কোনো একটা সার্ভিস দিচ্ছি, তার মানে মানুষের জন্য ভালো কাজ করার চিন্তা করছি, রাইট। এখানে যদি আমার চিন্তাটা এরকম হয় না, আমি টাকা ইনকাম করব, আগের যে থটটা এটা হয়, তাহলে অলওয়েজ সেলস ডিফিকাল্ট। আগে সেলসটাকে সহজ করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে অ্যাজ এ হিউম্যান বিইং আপনি কি কাজ করতে আছেন। আপনি কি টাকার কথা চিন্তা করছেন, নাকি আপনি ভালো কাজ করার চিন্তা করছেন? যদি আপনি ভালো কাজ করার চিন্তা করেন, যেই কাজটা মানুষের উপকার হবে, তাহলে সেলসটা অনেকটা ইজি। ওকে। আর যদি আপনি মনে করেন না, আপনি ওই কি বলতেছে ছাইকে সোনা হিসেবে বিক্রি করার একটা টেন্ডেন্সি তৈরি করছেন, আর আপনি সামহাও সেল করবেন, তাহলে ওই জায়গাটার সেলসের ডেফিনেশন হয়তো ডিফারেন্ট হতে পারে। সো আমি আমার জায়গায় আবার ফিরে আসি। আমরা ক্রিয়েটিভিটি সেই ছোট্ট একটা প্রতিষ্ঠান, অ্যান্ড এটাই আস্তে আস্তে বড় হয়েছে। যেটা একটু আগে আপনি বললেন যে আমাদের এখান থেকে প্রায় 1 লক্ষ প্লাস ছেলে মেয়ে, হ্যাঁ, ফুল ফ্লেজের ট্রেনিং নিয়ে বের হয়েছে। এটা আমার জন্য অনেক বেশি প্রাউডের। কারণ আমি যেটা মনে করি, টাকার চাইতে আমার কাছে সবসময় ইম্পর্ট্যান্ট হচ্ছে আমি কি ইম্প্যাক্টটা রাখছি, অ্যান্ড সেটা কতটুকু সোসাইটিতে ভ্যালু দিচ্ছে, কতটুকু কান্ট্রিতে ভ্যালু দিচ্ছে। সো এগুলো আমাকে খুব বেশি টাচ করে। তো যেটা বললাম, এই ক্রিয়েটিভিটির ছোট্ট প্রতিষ্ঠানটা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এর ম্যাক্সিমাম সেলসটা জেনারেট হতো স্টুডেন্টস টু স্টুডেন্ট, যেটাকে আমরা বলছি ওয়ার্ড অফ মাউথ, তাই না? ওয়ার্ড অফ মাউথ কেন হয় বলেন তো? আজকে আমার মনে আছে ফার্স্ট ব্যাচটা আমি 15 জন নিয়ে শুরু করছিলাম, অ্যান্ড আমি শুরু করতে চাইনি, তার আগে আমি যেখানে ট্রেনিং করাতাম
ওইটা থেকে যখন আমি এখানে বিজনেস স্টার্ট করলাম, আমার পুরাতন স্টুডেন্ট এসে বলছে স্যার হোয়াই নট, যে লাইক আপনি এখন ট্রেনিং চালান। তো আমি দেখলাম যে আসলে সোসাইটিতে ভালো কাজ করতে গেলে, নিজের একটা কন্ট্রিবিউশন রাখতে গেলে, বা মার্কেটে যে অল ওভার সিচুয়েশন, আমি একটা লোক নিতে গেলে আমি তো পাচ্ছি না, তার মানে আমাকে ট্রেনিংটা করাতে হবে। অ্যান্ড অন দ্যাট টাইম আমার মনে আছে যে অন্যরা যেভাবে ট্রেনিং করাতো ওই ট্রেনিংটা না সাফিসিয়েন্ট ছিল না। কাজ যখন একটা মানুষ একটা ট্রেনিং সেন্টারে যেত, তাকে কী করাতো, অনেকগুলো বিষয় শেখানো হতো। তো মার্কেট কিন্তু সেটা চায় না সেই সময়। তখন কিন্তু আমি ফ্রিল্যান্সিং করতাম। তখন কি করতো, যদি আমি একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতাম, ওকে যদি আমি বলতাম যে আমি এটা পারি সেটা পারি সেটা, সে হাসতো। সে বলতো দেখো তুমি এত কিছু পারো, আমার দরকার নেই, তুমি কোনটা ভালো পারো সেটা বলো, আর আদার্স তোমাকে আমি কাজ দিব না। সো তার মানে কি হচ্ছে, আমি অনেক কিছু জানবো ঠিক আছে, বাট একটা তোমার এক্সপার্টাইজ দরকার। তো তখন আমি মনে করলাম যে এতগুলো যখন গ্যাপ, তাহলে আসলে ইনস্টিটিউশনে অনেক কিছু করার সুযোগ আছে যেটা আমি জানি। তো এই যে শুরু করলাম 15 জন দিয়ে, এই 15 জনই আজকে আমাকে কিন্তু লক্ষ্য পার করেছে। কিভাবে? তারা যখন ভালো শিখলো, তারা যখন সেটাকে কাজে লাগাতে পারলো, সেই তারাই কিন্তু আমাকে পরবর্তী আরও 30 জন স্টুডেন্ট দিল, যেটাকে আমরা ওয়ার্ড অফ মাউথ বলছি। তো আমি মনে করি সেলসের দুইটা পার্ট, একটা হচ্ছে লাইক রিটেনশন, যে একটা কাস্টমার, আমি এমন কাস্টমার তৈরি করব যে কাস্টমার একটাবার একটা প্রোডাক্ট নেওয়ার পরে যাতে সে একাধিকবার আমার সাথে আসে। রাইট। আর আরেকটা হচ্ছে আমি এমন কাস্টমার তৈরি করব যে কাস্টমার আমাকে আরও কাস্টমার এনে দিবে। সো যেটাকে আমরা বলছি, একটা হচ্ছে রিটেনশন, যে কাস্টমার আবার রিপিটেড আসবে, অ্যান্ড আরেকটা বলছি যে আমরা কাস্টমার রিলেশনস, যেটা হচ্ছে কাস্টমার সে আরও অন্যজনকে কী করবে, আমার কাছে নিয়ে আসবে। তো এই যে মডেলটা, এই জায়গাতে আমরা ক্রিয়েটিভিটি কেমন কাজ করছি তার উদাহরণটা যদি দেই, আমরা 2 বছর আগে একটা সার্ভে করছিলাম। 2 বছর আগে সার্ভে যে স্টুডেন্টসগুলো আমার এক্সিস্ট, তাদের উপর আমরা সার্ভে করেছিলাম যে সে কীভাবে আসছে। জানলো কিভাবে? হ্যাঁ, জানলো কীভাবে, রাইট। কীভাবে এসে সে ক্রিয়েটিভে ভর্তি হলো। 70% স্টুডেন্টস দোজ আর কামিং বেসিক্যালি তার কোনো একজন ফ্রেন্ড তাকে বলেছেন, সে তারপর এখানে এসছে। ও, আপনি চিন্তা করেন 15 বছর পরে সার্ভে করা, তো আমরা যে পরিমাণ স্টুডেন্টস আমরা এনরোল করছি তার 70%। রাইট। তাহলে হিউজ। এই তার মানে এটা কি হচ্ছে, এটা খুব স্বাভাবিক যে আমার কাস্টমার আরেকটা কাস্টমারকে এনে দিচ্ছে, তা ওয়ার্ড অফ মাউথ কাজ করছে যে সে ভালোটা পেয়েছে। লাইক আজকে আপনি আমাকে, আপনার কাছ থেকে আমি একটা কাস্টমার এক্সপেক্ট করছি কখন, যখন আপনি স্যাটিসফাইড হবেন, রাইট। আপনি ভালো সার্ভিস আমি পাবেন। মানে ওই কোম্পানির মধ্যে লয়াল না হলে কখনোই আমি কখনো আরেকজনকে এটা বলবো না। হবে না। কখনোই না। তো আমি সেলসটাকে ইজি বলার পিছনের এটা একটা কারণ, যে লাইক আমি যখন মনে করছি যে লাইক আমি চাই এই দুইটা ফানেল আমার কাজ করুক সেলসের, তাহলে সেই ক্ষেত্রে এর বিহাইন্ড দ্য সিন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। এটাকে যদি খুব ভালোভাবে মানে মেইনটেন করা যায়, তাহলে আপনার সেলসের অনেক একটা বড় পারপাস এটা থেকেই সার্ভ হবেন। আমরা এই 2 সপ্তাহ হলে আরেকটা সার্ভে করছি। এই সার্ভেতে আমরা যেটা দেখলাম 55% আমাদের ওয়ার্ড অফ মাউথ, যেটা মানে আগে ছিল 70%, ওটা কিন্তু 55%। ইট মিন এটা কিন্তু কিছুটা হলেও অ্যালার্মিং, কারণ আমরা এখান থেকে সরতে চাই না। Okay. আমরা চাই, আমাদের কিন্তু এখন কারেন্ট স্টুডেন্টস কত, প্রায় 8,500 স্টুডেন্ট। ও মাই গড, হ্যাঁ, 8,500। হ্যাঁ, আমাদের এখন কারেন্ট 8,500 স্টুডেন্টস। সো এই স্টুডেন্টসগুলোর মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্টের মধ্যে আমরা একটা সার্ভে করলাম রিসেন্টলি, অ্যান্ড সেই সার্ভেতে কিন্তু এটা অলমোস্ট 55% স্টুডেন্টস, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, যারা রেফারেল করেছে, যে হ্যাঁ সে এখান থেকে বের হয়েছেন, সে আরেকজনকে রেফার করেছে আমার এখানে। সো এই যে রিটেনশন অ্যান্ড রেফার করার যে বিষয়টা, আমরা ক্রিয়েটিভিটি এটাকে অনেক বেশি বিলিভ করি, কজ আমরা চাই অলওয়েজ ভালো কাজটা করতে। সো অ্যান্ড দ্যাটস ওয়ে আমি বলছি আমার কাছে সেলস স্টিল ইজি, বাট হ্যাঁ অন দ্য আদার এন্ড আমি যখন এই সাইজটাকে আরও অনেক বড় করে চিন্তা করব, আরও অনেক বড় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব, তখন ডেফিনেটলি সেলসের কিছু ওয়ে আউট আছে, কিছু ট্রিক্স আছে যেগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মনির ভাই, আপনার এইটা শুনে আমার একটা হিন্দি মুভির কনসেপ্ট মনে পড়ে গেল আর কি। হিন্দি মুভির নামটা আমি ভুলে গেছি, তবে সালমান খানের, খুব সম্ভবত জয় হো বা এরকম কিছু একটা নাম। তো ওইটার মধ্যে সালমান খান কোনো একজন মানুষের হেল্প করে, তো হেল্প করার পরে সে এটা প্রতিদান দিতে চায়। তো ওরে তখন বলা হয় যে ভাই তুমি আমার প্রতিদান দিও না, না দিয়ে তুমি অন্য 2 জনের একটু ভালো কাজ করে দিও। তো এবং তাদেরকে বললো যে সেও যেন আরও 2 জনকে করে। তো এটা একটা পর্যায়ে এরকম হয়েছে যে এখন যেখানে যায় সবাই কেউ কোনো হেল্প করলে সে আবার প্রতিদান চাচ্ছে না, সে বলে যে তুমি বিনিময় হচ্ছে অন্য 2 জনকে করে দাও। তো এইটা একটা পরে রিপেল ইফেক্ট বলি এটাকে। এই রিপেল ইফেক্টের মতো করে এটা সব জায়গায় ছড়ায় পড়ছে। তার মানে দাঁড়ায় এই যে আপনি যখন ওয়ার্ড টু মাউথে যাচ্ছেন তখন এটা অনেক বড় ধরনের একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে।
এখন পর্যন্ত সেলসের যে স্টাডিগুলো হয়েছে বা সেলস সাকসেসের যে সার্ভেগুলো হয়েছে, তাতে করে দেখা যায় ওয়ার্ড অফ মাউথে কাস্টমার কনভার্সন রেট মোর দ্যান 90% অ্যাকুরেট হয়, রাইট রেদার দেন আমরা যে অনলাইনে লিড নেই, প্রচুর অ্যাড করে, এতে আমার যে পরিমাণ লিড আসে সেটার কনভার্সন রেট মেবি 10-15 or 10-15 অনেক হাই, এটা 3 to 5 এ 3 to এখন। 5 Right. মেবি 10 to 15 ম্যাক্সিমাম যদি ধরেন, সেখানে ওয়ার্ড টু মাউথ এইটার কনভার্সন রেট মোর দ্যান 80 to 90% 80 বলা to হয়। 90%, হ্যাঁ এক্স্যাক্টলি। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। এখন একজন কাস্টমার তখনই আসলে রেফার করবে যখন সে ট্রাস্ট করবে, Trust করবে। নিজে ভালো বেনিফিটেড হবে। এবং এইটার সঙ্গে আপনার আরেকটা ভ্যালিডেট বিষয়কে আমি আপনাকে কানেক্ট করতে চাই। ব্রায়ান ট্রেসির একটা বই লিখেছেন, আপনার নাম হচ্ছে দ্য সাইকোলজি অফ সেলস। তো এই বইয়ের তার 7টা স্টেপস আছে সেলস ভালো করার, যেটাকে বলছে 7KRA, কি রেজাল্টস এরিয়া। রাইট তো কেআর এর 7 নম্বর যে কি রেজাল্টস এরিয়াটা সেলসের, সেটা ব্রায়ান ট্রেসি বলছে আপনার রেফারাল একটা অন্যতম মাধ্যম। মাধ্যম। সো এই রেফারালটা কি, তাইলে ওই যে সাকসেসফুল যিনি, যিনি সে আরো 2জন কাস্টমারকে বলবে, বলছে এক্স্যাক্টলি। দেন সে আসতেছে। ইভেন আপনি যদি এখন ইন্স্যুরেন্স বিক্রি চিন্তা করে দেখেন, ওখানে কিন্তু আপনার ওয়ার্ড টু মাউথেই বিক্রি হয়। রাইট একটা ইন্স্যুরেন্স কমপ্লিট করার পর ওই লোক বলে যে স্যার আপনি 6টা আমার রেফারেন্স দেন তো, ওই রেফারেন্স ধরে কিন্তু এবার মুভ করে সেটা বিক্রি করছে। বিক্রি হচ্ছে। তার মানে ইটস আ প্রুভেন মেথড, যেটা আপনি ফলো করেছেন Referral, এবং স্টিল করছেন, সেজন্য আপনি বলছেন সহজ। তো এইটা করতে গেলে তো আমাকে আমার কাস্টমার সার্ভিসটাকে আরও অনেক মারাত্মক লেভেলে দিতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এর কোনো অল্টারনেটিভ নাই, রাইট? তো আমি রিসেন্টলি ক্রিয়েটিভ আইটির একটা ফেসবুক পোস্ট দেখছিলাম, কোনো একজন, আমি জানি না এটা কীভাবে হয়েছে, সেটা তো তার ব্যাপার, বাট আমি তো বাইরের মানুষ, আমি তো আর জানি না। তো উনি লিখেছিলেন এরকম যে ক্রিয়েটিভ আইটিতে আপনারা যে কোর্স করান, এক্সাম্পল আপনি গ্রাফিক ডিজাইনের কোর্স করাচ্ছেন, আপনাদের ভিডিও এডিটিং নিয়ে কোর্স আছে বা আরও অনেকগুলো নিয়ে কোর্স আছে। তো আপনারা যা বলেন, স্পেশালি ধরেন গ্রাফিক ডিজাইনে আপনি তাদেরকে যেভাবে শেখানোর কথা, বা অনেকগুলো সাইট তাদেরকে পেইড ভার্সন অ্যাক্সেস দিয়ে করানোর কথা, সেই জায়গাটা উনি মিসম্যাচ পেয়েছে। এইটা নিয়ে আসলে আপনার ক্লারিটিটা কি? মেবি ওই ছেলে হয়তো ওপেন লিখছে, আপনি হয়তো বা তাকে বলার সুযোগ পান না, বাট আমি চাচ্ছি যে জিনিসটা শুনতে, কারণ আমারও একটা শোনার আগ্রহ, কারণ আমি আপনাদের সাথে কাজ করি, আমি আপনাদের কলিগদেরকে ট্রেনিং করিয়েছি। সো সেই জায়গাটায় একটু জানতে চাওয়া, কারণ আমরা অনেক সময় তো অনেক জায়গায় বলি আপনাদের ব্যাপারে। জি জি। সো এই জায়গাটায় ক্লারিটিটা কি আপনার? সো আসলে ক্ল্যারিটি দেওয়ার আগে যদি আমি খুব কিছু এক্সাম্পল বলি, তাহলে হয়তো বিষয়টা কানেক্ট করা সহজ হবে। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের সেলসের অলমোস্ট 70%, অ্যান্ড সেটা এখনও কাইন্ড অফ এই লাস্ট উইকে যেটা সার্ভে, সেখানেও 55% আসলে রেফারেল, যেটা আসলে আমার স্টুডেন্টস শেষ করে বের হয়ে সে আরেকজনকে পাঠাচ্ছে। তো আসলেই যদি আসলে বিষয়টা এরকমই দাঁড়ায়, আমি আপনাকেই বলছি, ধরেন আপনি আসলে এরকম ভিকটিম আমার এই জায়গা থেকে, আপনি কি কাউকে রেফার করবেন কি না? প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। তার মানে ভ্যারি প্র্যাকটিক্যাল, যে লাইক আমি যা করছি এখন অবধি, আমি কখনোই বলবো না যে হ্যাঁ আমরা 100% স্যাটিসফাইড করতে পারছি ও পারছি না, বাট আমার সিচুয়েশনস কি বলছে সেটা হচ্ছে ম্যাটার। যে লাইক যেহেতু এখন পর্যন্ত স্টুডেন্টসরা তারা রেফার করছে ক্রিয়েটিভকে, একটা স্টুডেন্ট এখান থেকে শিখে গিয়ে, তার মানে অবশ্যই এটার কোনো না কোনো ভালো দিক আছে, নাম্বার 1। নাম্বার 2, যদি আমি বলি, ধরেন লেটস সি আপনি এই লায়াবিলিটিস কাকে দিবেন? আমি একটা ক্লাস কন্ডাক্ট করছি, রাইট? এই ক্লাসটা আমাদের, যেমন একটা ক্লাসে আমরা স্টুডেন্ট রাখি 24 জন। সো 24 জন স্টুডেন্ট যখন আমি ক্লাসটা কন্ডাক্ট করছি, এই ক্লাসটা শেষ অবধি এই ক্লাসেরই 10 জন স্টুডেন্টস তারা খুব ভালো জায়গায় জব পেলো, ভালো ফ্রিল্যান্সিং করছে বা কিছু একটা, ধরে নিলাম ম্যাক্সিমামই ওই 15 জন বা 14 জনই ওরা কিছু করছে না, বাট 10 জন করছে। এবার এই লাইবিলিটিসটা আপনি কাকে দেবেন? আমি যদি বলি একই কারিকুলাম, একই মেন্টরশিপ, একই সাপোর্ট, একই সিলেবাস, একই প্রজেক্ট ওয়ার্ক, সেম এভরিথিং সেম, তো ওই সেমের জায়গায় 10 জন কেন ভালো করলো আর 14 জন কেন করলো না? এটা আপনি কাকে বলবেন? না, 14 জনকে দেবো, কারণ 14 জন ভালো করে শিখে নেয়, ও সুযোগটা নেয়। যদি আমি একজনকেও শেখাতে পারি, আমি বলে দিলাম তো, লাইক 100%-এ আমার যদি 1%ও হয়, তাহলে সেই 1% তো আমি করেছি। দেখেন, একটা সাকসেস কিন্তু ডিপেন্ড করে বোথ এন্ডে। কখনোই আপনি অনেক ভালো শিখতে চাচ্ছেন আর আমি শেখাবো না, আপনি পারবেন না। আবার আমি অনেক ভালো শেখাতে যাব, আপনি সেটা নেবেন না, সম্ভব না। সো এখানে যে লাস্ট যে ঘটনাটা, এটা ঘটনার কিছু পয়েন্টস আমরা ফাইন্ডিংসে নিয়ে আসছি। নাম্বার 1,
এখানে যারা মোস্ট অফ দেম কথা বলেছে তারা আমাদের স্টুডেন্ট না, ও বাংলাদেশের মোস্ট কমন অফ দেম, ট্রেন্ড। নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা কথা বলেছে যেগুলোকে আমরা ট্র্যাক করতে পেরেছি তাদের মধ্যে আমি সবাইকে বলছি না, মোস্ট অফ দেম যারা ড্রপ আউট স্টুডেন্টস, অর্থাৎ কোর্স করতে করতে তারা চলে গেছে। করতে পারে তার না। মধ্যে কিছু স্টুডেন্টস আছে যারা কোর্স শেষ করেছে কোনোভাবে, কিন্তু তারা হোমওয়ার্ক করেনি বা বাসায় পর্যাপ্ত সময় দেয়নি। দেখেন, যে কোনো সাকসেসের পিছনে কিন্তু না একটা গল্প আছে, যে গল্পটা অনেক বেশি কষ্টের হয়। আমরা আমাদের স্টুডেন্টসকে কি বলি, তুমি আমার এখানে কোর্স করলা, এনরোল হলা, ইট ডাজেন্ট মিন তুমি ভাববা যে লাইক আমি তোমাকে সাকসেস করব। সাকসেসটা তোমার উপরে ডিপেন্ড করে। তোমাকে কি কি করতে হবে, আমরা যেটা বলি, ফার্স্ট তোমাকে ক্লাস রেগুলার করতে হবে, তোমাকে হোমওয়ার্ক করতে হবে, তোমাকে বাসায় মিনিমাম প্রতিদিন 4 থেকে 8 ঘন্টা সময় দিতে হবে, অ্যান্ড তোমাকে কোর্সের শেষ পর্যন্ত থাকতে হবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে ওকে আমরা যা শেখাচ্ছি সে সেটা পারবে। ঠিক আছে, শেখার কিন্তু শেষ নেই। অনেকে এখানে কোয়েশ্চেন করছে আমরা তো অনেক কিছু শেখাই না। অবশ্যই অনেক কিছু শেখাই না। কেন? কারণ অনেক কিছু শেখানোর কিন্তু একটা মানে শেখানোর কিন্তু কোনো লিমিট নেই, এটা লিমিটলেস। সো আমি যদি বলি সিম্পলি একটা জার আমাকে আপনি দিয়েছেন অ্যান্ড বলছেন পুরো দুনিয়াটাকে জারের মধ্যে ঢুকাতে, সম্ভব? সম্ভব কখনোই না। না। তার মানে আমি যত চেষ্টাই করি আমার একটা লিমিট থাকবে। আমি যখন একটা কোর্স ডিজাইন করি, এটা আমি না, হার্ভার্ড বলেন আর যেই বলেন, কেউই কখনো বলবে না আমি কমপ্লিট তোমাকে শেখাবো বা শেখাতে পারবো, সুযোগও তো নাই। সুযোগ নেই। সো যেহেতু আমরাও একটা কোর্স যখন ডিজাইন করি, আমরা কোর্সটাকে চিন্তা করি প্রথমত হচ্ছে এই কোর্সটা আমি কার জন্য করছি, ফার্স্ট। সেকেন্ড, এই কোর্সটা করার পর আমি তাকে কোথায় নেব। থার্ড, এই কোর্সের জন্য আমি কতটুকু সময় পাচ্ছি। অ্যান্ড ফোর্থ, এই কোর্সটা যে করবে সে কতটুকু এফোর্ড করতে পারে। 4টা বিষয় কিন্তু বুঝেন, 4টা বিষয়ের একটাকে যদি আমি মিস করে ফেলি তাহলে এই কারিকুলাম আমার কাজ করবে না। সো ইটস অল অ্যাবাউট বিজনেস, রাইট? তো আমি যখন একটা কোর্সকে ডিজাইন করছি, আমি দেখছি আমি এই কোর্সটা যার জন্য করছি তারা ভেরি মাচ ফ্রেশার। সেকেন্ড, তারা 6 মাসের উপর সময় আমাকে দিবে না। তারা 3 নাম্বার যেটা করছে সেটা হচ্ছে যে লাইক সে আমাকে পর্যাপ্ত টাকাও দিবে না। তাইলে এক হচ্ছে সে ফ্রেশার, দ্বিতীয় সে আমাকে 6 মাসের উপর সময় দিতে চায় না, 3 নাম্বার হচ্ছে সে পর্যাপ্ত টাকাও দিবে না, আবার 4 নাম্বার হচ্ছে ইন্ডাস্ট্রি অনেক কিছু চায়। তাহলে এই যে এই পাশে সে যে লিমিটেশন আর ওপাশের যে চাওয়া, দুইটাকে তো আমাকে ম্যাচ করতে হবে। তো ম্যাচ করতে গিয়ে আমরা কোন জায়গাটা ফিট করি, আমরা যে জায়গাটা সেট করি সেটা হচ্ছে আমরা বলি বেসমেন্ট। আমরা সবসময় বলি দেখেন একটা বিল্ডিং আপনি করবেন 100 তলা করার চিন্তা করেছেন, হোয়ারেস এই বিল্ডিংটা আজকে আপনার সামর্থ্য আছে 10 তলা করার। এখন অপশন দুইটা, আপনি 10 তলা ফাউন্ডেশন দিয়ে 10 তলা বিল্ডিংয়ে 10 তলায় বানায় ফেললেন কারণ আপনার কাছে 10 তলার টাকা আছে, কি ঠিক না? তাহলে ফাউন্ডেশন কত দিয়েছেন? 10 তলা, 10 তলা বিল্ডিংও বানিয়ে ফেলছেন, কিন্তু আপনার ইচ্ছা ছিল কিন্তু 100 তলা। কিন্তু আরেকটা ট্রিক্স আপনি অ্যাপ্লাই করতে পারতেন যে আচ্ছা ঠিক আছে আমি 10 তলা না করে আমি 1 তলা করি, ফাউন্ডেশনটাকে 100 তলা বানাই, খরচটা আমি ফাউন্ডেশনে দিই। সো আমরা বেসিক্যালি ক্রিয়েটিভিটির জন্য একটা কারিকুলাম ডেভেলপ করি, আমরা ওই জায়গাটাতে ফোকাস করি। আমি যেহেতু সময় কম পাচ্ছি, আমার স্টুডেন্টসকে এমনভাবে প্রিপেয়ার করব, তার ফাউন্ডেশন বেসমেন্টকে এতটা স্ট্রং করব যাতে ফার্দার ফিউচারে সে যাতে তার যে স্বপ্ন তার চেয়ে বড় হলেও সে যাতে ভেঙে না পড়ে। ঠিক আছে, অ্যান্ড সেভাবে আমরা প্রত্যেকটা কারিকুলামকে তৈরি করি। অ্যান্ড দিস ইজ ওয়াই মার্কেটে এক্সাম্পল আমাদের স্টুডেন্টস যে কোনো প্রতিষ্ঠানে যদি থাকে সে ওই টিমের মধ্যে সবচেয়ে ভালো জায়গায় আছে। কেন? কারণ তার বেসমেন্টটা সেভাবে করা হয়েছে যাতে করে সে ফার্দার যখন শিখবে তখন যাতে সেটা কখনো অবস্টাকল না হয়। সো আমরা চেষ্টা করছি, আমরা বলি না যে আমরা সব কিছুর ঊর্ধ্বে, আমরা সবসময় চেষ্টা করি যখন কেউ কিছু বলে সেখান থেকে শেখার যে আসলে আমাদের কোনো ফাইন্ডিংস আছে কি না, কোথাও দোষ ত্রুটি আছে কি না। এই টোটাল সিচুয়েশন আমরা কিন্তু অনেকগুলো ফাইন্ডিংসও পেয়েছি, পাইনি তা না, অবশ্যই কিছু ফাইন্ডিংস ছিল যেগুলোকে আমরা দূর করার চেষ্টা করছি। বাট যেভাবে বলা হচ্ছে বিষয়টা আসলে এরকম না। এটা হওয়ার পিছনে দুইটা কারণ, আরেকটা কারণ আছে বড় কারণ, সেটা হচ্ছে আসলে এটা আসলে কোনো একজনকে না, এটা আসলে একটা জাতিগত সমস্যা। জাতিগত সমস্যাটা কোথায়? এটা আমার আপনার আমাদের সবার মধ্যে আছে। কীরকম? সেটা হচ্ছে আমরা যখন কিছু পারি না তখন না এই ব্লেমটা না আমরা অন্যের উপরে চাপাই দিতে চাই। কেন? কারণ অন্যের উপরে চাপাই দেওয়ার মধ্যে একটা মজা আছে। মজাটা কি? নিজেকে রিল্যাক্স করা যায়। সো দেখেন এই যে ব্যাচের কথা বললাম 24 জন স্টুডেন্ট, সেই 24 জনের মধ্যে ধরে নিলাম 20 জনই পারছে, 4 জন যদি না পারে, সেই 4 জন কখনোই চিন্তা করবে না যে লাইক আমি পারিনি আমার দোষে। সে চিন্তা করতেছে দিন শেষে সে যখন পারছে না তখন সে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য হইলেও সে কী করছে, অন্যের উপরে চড়াই দিয়েছে যে লাইক তারা আমাকে শেখায়নি। সো এই টেন্ডেন্সিটা অল ওভার, এটা শুধু আমাকে বলছে এরকম না। সো আমাদেরকে না এই জায়গা থেকে বের হইতে, আমি সবসময় বলি যে দেখেন অন্যের দোষ ধরার চাইতে যদি আমরা নিজের সমস্যাগুলো খুঁজে বের করে নিজেকে ইমপ্রুভ করতে পারতাম তাহলে না আমরা অনেক বড় হতে পারতাম, আমরা অনেক বেশি এগিয়ে যেতাম। সো এগুলো থাকবেই, এগুলো নিয়ে চলছে। আর যত কিছু হোক দিন শেষে প্রতিষ্ঠান সার্ভাইভ তো তখনই করে যদি আসলে মানুষের কথায় না, আমি যদি আমার
জায়গাটাকে মেকশিওর করতে পারি যেটা আসলে মানুষের প্রয়োজন সেটা দিতে। সো এই হচ্ছে আমার জায়গা থেকে রাইট, থ্যাংক ইউ experience। সো মাচ মনির ভাই। তাহলে আমি বিষয়টা বুঝলাম। মেইনলি আমাদের ট্রেনিংগুলোতে আমরা এরকমটাই দেখি যে ধরেন আমরা হয়তো একটা ট্রেনিং করাচ্ছি, এক্সাম্পল 25 জনের ব্যাচ, 22-23 জনই খুব ভালো করে বুঝতেছে, বাট 2 জন না মনোযোগী নাই। নেই। এমনও হয়েছে আমার একটা ঘটনা, লাইক চাঁপাইনবাবগঞ্জে আমরা একবার রাজশাহীতে ট্রেনিং করাচ্ছিলাম। সো বড় একটা কোনো গ্রুপ অফ কোম্পানির, তো ওইখানকার এক এরিয়া ম্যানেজার চাঁপাইনবাবগঞ্জের। তো হোল ট্রেনিং তাকে আসলে খুব করে আমরাও অবজার্ভ করছিলাম। ট্রেনিংয়ের আগেও তাকে আমরা আমাদের ট্রেনিংয়ের নর্মস অনুযায়ী একটা ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করি, করে দেন এই জিনিসটা বোঝার চেষ্টা করি। তো যখন ওনাকে আমরা আমাদের নখদর্পণে রাখলাম হোল দ্য ট্রেনিং, এই লোকটাকে না শেষ পর্যন্ত আমরা চেঞ্জ করতে পারি নাই। বিকজ সে যদি নিজে না চায় আসলে সম্ভব না তো। কখনোই না। এবং এটা আমাদের মানে ইউজারিটি ব্যর্থতা। মানে কেন বলছি হয় নাই, ধরেন আমরা আমাদের ট্রেনিংয়ে পজিটিভ মাইন্ডসেট শেখাই। তো এখন ট্রেনিংয়ের পরবর্তী সময় যখন কেউ আমার সাথে কথা বলে তখন তো বুঝতে পারি তার মাইন্ডসেটের পরিবর্তনটা হয়েছে কিনা। তো ওনার সাথে কথা বলে মনে হয়েছে না হয় নাই। তো যেহেতু হয় নাই, ইট মিনস এটা চাইতে হবে তো। আমরা এটা বলি যে আমার যেমন বিজনেস, আমার অনেকগুলো উইং, তো আমার ম্যাক্সিমাম বিজনেস উইংসগুলোরই কিন্তু পার্টনার আছে। এটা মডেলটা কি আমার বিজনেসের, এটা হচ্ছে এরকম যে লাইক আমি যখন একটা উইংস তৈরি করি তখন আমার এটা তৈরি করি আমার কোনো বিজনেসে আমার কোনো অফিস এমপ্লয়িকে দিয়ে। কেন এটা করি সেটা হচ্ছে যে লাইক আমি মনে করি যে সব কিছু আমার দেখার সামর্থ্য নেই, যে যেটাতে এক্সপার্ট তাকে সেই জায়গাটা দিয়ে দেওয়া। তো আমার মনে আছে আমার যে গ্লোবাল বিজনেস যেটা সিসিপিএল, ওইটা বিজনেসটা স্টার্ট হয় কিন্তু আমার একটা স্টুডেন্টের মাধ্যমে। সে আমারই স্টুডেন্ট ছিল, তখন আমি ক্লাস কন্ডাক্ট করতাম। তো সে ওই টোটাল ব্যাচের মধ্যে সবচেয়ে উইক স্টুডেন্ট ছিল, সবচেয়ে উইক। অ্যান্ড যেহেতু সে উইক, কিন্তু ওর মধ্যে যেই পজিটিভ দিকটা ছিল, সে খুব ডিটারমাইন্ড ছিল অ্যান্ড খুব সিরিয়াস ছিল। ওকে, আমি সবসময় আমাদের স্টুডেন্টদের বলি, দেখো আসলে সাকসেস ডিপেন্ড অন তুমি অনেক ট্যালেন্ট এটার উপরে না, সাকসেস ডিপেন্ড অন তুমি কতটুকু সিরিয়াস, সিনসিয়ার। তো ও যেটা করলো সবচেয়ে ব্যাক, মানে মানে সবচেয়ে পিছনে পড়া স্টুডেন্ট, কিন্তু ওর ক্ষুধা ছিল খুব বেশি। অ্যান্ড ও যখন ডিজাইনের আমি ক্লাস নিয়ে খুব সব ডিজাইন যখন বুঝতেছিল না, তখন ওকে একটু স্পেসিফিক করে আমি শুধুমাত্র ফটো এডিটিংয়ের উপরে এক্সপার্ট করলাম, করে ওকে ফার্স্ট জব দিলাম। অ্যান্ড ওকে জবটা দেওয়ার পরে কিছুদিন, বছর দেড় দুয়েক পরে এসে আমাকে প্রপোজাল দিচ্ছে, স্যার যেই কাজটা আমি অন্য কোম্পানি করছি এই কাজটা আপনি ভালো পারেন, সো ওয়াই নট যে লাইক আমরা ক্রিয়েটিভিটি এখানে একটা এরকম একটা উইং চালু করি। তো আমি বলছি না, দরকার নেই, আমার এগুলো নিয়ে ব্যস্ত। বলছে না স্যার, আমি চাই আপনি শুধু আমাকে সাপোর্ট দেন, আমি আছি আপনার সাথে। ওকে, আচ্ছা ঠিক আছে, পারবা, যে পারবা, শুধু আপনি আমাকে ওয়েবসাইট বানান দেন, আমাকে শুধু টেবিল চেয়ার সহ এভাবে এতটুক দেন। এই করে দিলাম। এই করে দেওয়া শুরুটাই আজকে সেই ছেলে আজকে আমার প্রতিষ্ঠানের বিজনেস পার্টনার। আজকে সেই প্রতিষ্ঠান থেকে আরও 2টা কোম্পানি রান হয়েছে। আজকে সেই প্রতিষ্ঠানে সে সবচেয়ে হাই পেরোল একটা স্যালারি ড্র করছে। হ্যাঁ, এভরিথিং কেন হয়েছে জানেন? সে কিন্তু ট্যালেন্ট ছিল না, বাট সে অনেক বেশি অনেস্ট অ্যান্ড সিরিয়াস ছিল, সিনসিয়ার ছিল। তো এইটা আসলে একটা এক্সাম্পল বলছি কেন, দেখেন আমরা না পিছনে পড়ে যাই, এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন যে আমি স্বপ্ন অনেক বড় দেখি, বাট ওর পিছনের যে এফোর্টটা এটা না আমরা কখনো দিতে চাই না। রাইট। আমিও আমাদের অনেক ট্রেনিংয়ে দেখি আর কি, যখন এক্সাম্পল একটা মজা করে করায় আর কি, যে ভাই কে কে লাইফে বড় হতেছেন, বড় সবাই রেজ ইউর হ্যান্ড। তো হাত রেজ করে, এক হাত উঠায়, আবার বলে রেজ ইউর হ্যান্ড, সেকেন্ড টাইম আবার এক হাতে উঠায়, থার্ড টাইম বলার পর অবশ্য 2 হাত উঠায়। তো এবার বলে যে ভাই রেজ ইউর হ্যান্ড মানে আপনি সর্বোচ্চ উঠানোর সুযোগ থাকলে ওটা উঠান। তো সেটাই, তো সর্বোচ্চ উঠালে এবার সে বসে থেকে এবার 2 হাতকে এরকম করে উঠায়, আর সুযোগ নাই। তো এবার দাঁড়ায়, তেমন আর সুযোগ নাই। তো 1-2 জন পাওয়া যায় যে কিনা চেয়ারের উপরে উঠে যায়। তো ইট মিনস আপনার কিন্তু সুযোগ ছিল প্রথমে চেয়ারের উপরে ওঠার, আপনি তো ওঠেন নাই। মানে এই এফোর্টটা আপনি দিতে চান নাই, আপনি আরামের মধ্যে থাইকা উপরে উঠতে চান। ইভেন এক হাতও হাফ উঠায়, এক হাত হাফ উঠায়, কমপ্লিট উঠায় না, কনফিডেন্স লেভেল। সো তার মানে আমি যদি বড় হইতে চাই, ইট মিনস আমাকে আসলে সর্বোচ্চটা দিতে হবে। ইভেন আমাদের কোরআনও তো তাই বলে যে বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দেওয়ার চেষ্টা করে, মন থেকে চায় এবং সে অনুযায়ী চেষ্টাও যদি করে। এখন আপনি শুধু চাইলেন আর চেষ্টাটা করলেন না, কোনো লাভ নাই তো। সো এই জায়গাটা রিয়েলি অসাধারণ। সো মনির ভাই, এখন যদি আপনাকে একটু প্রশ্ন করি, ধরেন একটা কোর্স আমি বানাইলাম, আমি একটা নতুন কোম্পানি, আমি দেখতেছি বাংলাদেশে প্রচুর কোম্পানি এই ধরনের হয়ে গেছে। তো গ্রাফিক ডিজাইন আপনারা এই মুহূর্তে চার্জ করেন কত? আমরা আমাদের 6 মাস যেটা, সেটা হচ্ছে 50,000, বাট ডিসকাউন্ট অ্যান্ড আদার দেন এটা অলমোস্ট 35-এ করতে পারে। 35? হ্যাঁ, 35-36-এ।
আর 1 ইয়ার যেটা আছে আমাদের 1 ইয়ার ডিপ্লোমা, এটা হচ্ছে অলমোস্ট 1,00,000 টাকা। এটা করতে পারে হয়তো 70 to 18,000 টাকায়। ওকে, সো 80,000। এই যে গ্রাফিক ডিজাইন, আমি 2টা প্রশ্নে আসবো, কিন্তু তার আগে প্রথম প্রশ্ন যেটা, আপনি যেটা 50,000 টাকার কোর্স, মেবি 35,000 টাকা আপনি ডিসকাউন্ট শুধু করে দিচ্ছেন, তো আমি দেখলাম যে এর মধ্যে একটা কোম্পানি আমাকে ডাকছে ট্রেনিং করানোর জন্য, আমি নাম বলছি না। তো সে বললো যে আমরা একটা মডেলের ট্রেনিং করাই, ট্রেনিং বিক্রি করি, এই ব্যাপার, এই কাহিনী। তা আমি বললাম যে আপনাদের গ্রাফিক ডিজাইনের কোর্স কত? প্রাইস বলে যে 7,500 না 8,000 টাকা বললো আর কি। ওদের গায়ের রেট খুব সম্ভবত 13 বা 12,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 7-8 হাজার টাকায় করায়। তাই আমি বললাম যে এই কোর্স কেমনে করান এটা 7 থেকে 8,000 টাকায়? ক্রিয়েটিভিটি তো অনেক বেশি দামে করায়। তো উনি আমাকে যেই এক্সাম্পলগুলো দিল, তাতে করে আসলে আমি নিজে কনভিন্সড হই নাই। এবং উনি যারা ওনার এই সেলসে আছে তাদেরকে ট্রেনিং করানোর কথা বলেছিল, ইনফ্যাক্ট আমরা সেই ট্রেনিংটা করাই নাই। আপনি জেনে অবাক হবেন, আমি অনেক কোম্পানি ট্রেনিং করাই না। জানি কোনো আমি একটা সেটা। কোম্পানি আমাদের কাছে ট্রেনিং চাইলে ওনাদেরকে, আমি তো অন রেকর্ডই বলছি আপনাকে, তো আমরা আগে ওনাদের সম্পর্কে একটু ঘাঁটি, ওনাদের ডিটেলসটা দেখি। দেখার পরে যদি মনে হয় যে ইয়েস উনি ইথিক্যাল প্র্যাকটিস করছেন, কোয়ালিটি সম্পন্ন জিনিস মেনটেন করছেন, দেন আমরা তাদেরকে কোয়ালিটি বাড়ানোর জন্য ট্রেনিং করি। কারণ আমি ভাই ট্রেনিং করাচ্ছি একটা আমার মুসলিম প্র্যাকটিশনার, আমি একটা হালাল টাকা ইনকাম করার জন্য কাজ করছি। সো আপনি একটা এমন জিনিসকে প্রমোট করবেন যেটা অফকোর্স কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, আমি বলছি না আপনি যে সুপার ডুপার কোয়ালিটি হতো, বাট ইথিক্যাল প্র্যাকটিসটা করা। আনইথিক্যাল প্র্যাকটিসে আমি কখনোই সেই কোম্পানিকে ট্রেনিং করাই না, সেটা যে কোম্পানি হোক না কেন। তো আমরা ওই কোম্পানির ট্রেনিংটা করাই নাই। এখন আপনার কাছে প্রশ্ন, এই যে এই জায়গাটা আপনার কি ডিস্টার্বড হন কিনা, অথবা ওই কোম্পানি কি সঠিক নাকি আপনারই সঠিক? মানে একটু ডিলেমা আছে আর কি। ইন্টারেস্টিং। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আসলে আলোচনার মধ্যে আমার মনে হয়। আচ্ছা, আমি কিন্তু শুরু থেকে বলে আসছি যে লাইক দেখেন, বিজনেস করেন আর যাই করেন, আপনি একটা সার্ভিস দিলে না, আপনাকে অবশ্যই ভালো কাজটা করতে হবে। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, আমাদের যে এখন কারেন্ট স্টার্ট আপগুলো শুরু হয়, আমি জানি না, আমার কোনো সার্ভে যেহেতু নাই, হয়তো একটা সার্ভে করলে বোঝা যাবে, মোস্ট অফ দ্যামের টার্গেটই থাকে টাকা ইনকাম। রাইট। ঠিক আছে, দেখেন, টাকা তো ভালো কাজ করলে আসবেই। সো টাকা ইনকামের মাইন্ডসেটটা থেকে সরে আসেন, ভালো কাজ করার মাইন্ডসেটটাকে তৈরি করি আমরা। সো ভালো মাইন্ডসেট মানে কি, আপনাকে এমন একটা কাজ করতে হবে যে আপনার সাথে অ্যাঙ্গেজ হবে, যে স্বপ্নটা নিয়ে হবে, তার যাতে বাস্তব রূপটা অ্যাটলিস্ট আসে। তো দেখেন, আমরা যখন ক্রিয়েটিভিটি স্টার্ট করি, সেই স্টার্টিং থেকে আমি কিন্তু তখনই মার্কেট সার্ভে করছি যে মার্কেটের লিমিটেশনস হচ্ছে সিলেবাসে, যে তারা যে সিলেবাসটা দেয় খুব অ্যাট্রাকটিভ সিলেবাস, ওইটা করার পর কেউ কিছু করতে পারবে না। তার মানে আমি কিন্তু সিলেবাসে ফার্স্ট চেঞ্জটা আনলাম। অ্যান্ড মানে উই আর দ্য ফার্স্ট কোম্পানি যে ক্রিয়েটিভ আইটি শুধু কোর্স না, আমরা চিন্তা করলাম যে কোর্স শেষে যদি একটা স্টুডেন্ট প্লেসমেন্ট পায়, অ্যান্ড প্লেসমেন্ট মার্কেটটা তখন খুব ছোট ছিল। 2010-এ আমরা ক্রিয়েটিভ আইটি ফার্স্ট টাইম কারিকুলামের মধ্যে ফ্রিল্যান্সিংকে ইনক্লুডেড করলাম। কেন? ফ্রিল্যান্সিং। হ্যাঁ, কারণ যেহেতু আমি আগে থেকে করতাম, ওই সময় অনেকে মার্কেটে ফ্রিল্যান্সিং করতো, কিন্তু কারিকুলামের মধ্যে ফ্রিল্যান্সিংকে ইনক্লুড করে একটা স্টুডেন্ট যখন শেষ করবে, তখন সে ফ্রিল্যান্সিংয়ে যাতে পারে, তার যে একটা জব অপরচুনিটি, সেটাকে মেকশিওর করলাম। তো যেটা বলছিলাম, এটা কেন করার পিছনে কারণটা, আমি তো আগে বুঝতে হবে আমি কার জন্য করছি ডিজাইন কোর্সটা, সে সেটার জন্য ক্যাপাবল কিনা। হ্যাঁ, এখন আমি যদি চিন্তা করি, আমি আমেরিকার একটা কারিকুলাম কিন্তু নিয়ে আসতে পারি, বাট আমেরিকার একটা কারিকুলাম তো আমেরিকার পারসেপশনে তাদের মানুষগুলোর জন্য করা, তাদের যেই ক্যাপাসিটি আর আমার বাংলাদেশের ক্যাপাসিটি তো সেম না। কখনোই না। তো আমরা যেটা করছি ক্রিয়েটিভ আইটি, সবসময় আমার কাস্টমারকে দেখার চেষ্টা করি, কাস্টমার কি চাচ্ছে, ইয়ে করছে, and তারপরে তাকে বেস করে কিন্তু আমরা প্রোডাক্টটাকে ডিজাইন করছি। তো আমি দেখছি যে কোনো অবস্থাতে 6 মাসও ইনাফ না। আমরা যেমন খুব কনফিডেন্টলি বলি, আমাদের এখানে যখন একটা স্টুডেন্ট 1 ইয়ারে ভর্তি হয়, আমি মনির ক্রিয়েটিভ আইটি থেকে কনফিডেন্টলি বলি, তুমি যেই পর্যায়েই থাকো, তুমি যদি শুধু আমাদের কথা মতো চলো, 1 বছর একটা কোর্স, তুমি কোনো না কোনো ভালো জায়গায় একটা জব পাবেই। অ্যান্ড আমাদের 1 ইয়ার ডিপ্লোমার 90 না 100%ই জব প্লেসমেন্টে চলে যায় ভালো। 6 মাসে কিন্তু সেটা আমি পারি না। তাহলে 6 মাসে আমি যেই পরিমাণ কারিকুলামে যা রেখেছি, সব কিছু মিলে আমি যদি 35-36-এ প্রোডাক্টটা সেল করি, আমি লসে থাকি, আমি অলরেডি লসে থাকি। তাহলে এইটা কিভাবে কেউ 8,000 টাকায় দেয়, এটা ডিপেন্ড, লাইক আপনি একজন সিঙ্গেল পারসন, আপনি শেখাচ্ছেন, আপনি মেনটেন করছেন, আপনি অল ইন অল, হয়তো সেই ক্ষেত্রে হবে। কারণ একটা কস্ট তো আসলে অনেকগুলো কারণে ডিপেন্ড করে, তাই না? ধরেন আপনি একটা সেট আপ করেছেন, আপনার রেন্ট লাইক 20 টাকা, আমার রেন্ট হয়তো 200 টাকা। আপনি একজন মেন্টর রেখেছেন যার স্যালারি হয়তো 20,000 টাকা, আমার ওখানে 1,00,000 টাকা। আপনি একটা সাপোর্ট
তৈরি করেছেন, যে সাপোর্টটা হয়তো আপনার ওখানে খরচ হচ্ছে হয়তো 1,000 টাকা, আমার হয়তো 10,000 টাকা। এখন আমার ওখানে 10,000 টাকা হওয়ার পিছনে কারণটা কি? কারণ আমি আসলে ওই জায়গাটাকে নিয়ে চলছি। আমি 20,000 টাকার মেন্টর আমার জন্য না। তো এখন যে সেই প্রোডাক্টটাকে যেভাবে ডিজাইন করছে, সে আসলে সেভাবেই প্রাইসটাকে ফিক্স করছে। আমি কখনোই কাউকে বলবো না কম প্রাইসে করেন, কিন্তু আমাকে না ওই যে কথা আছে না, যদি আমি মানে কিনে লাভ না করতে পারি তাহলে বেচে লাভ করার কিন্তু কোনো অপশন নেই। সো আমার কাছে যেটা মনে হয়, আমরা যখন একটা প্রোডাক্ট প্রাইস ঠিক করি তখন আমরা অনেক কিছু দেখি না যে আসলে আমার কেনাটা কত পড়লো। তাহলে লেটস সি এক্সাম্পল হিসাবে, আমি জানি না কারা ভিডিওটা শুনছে বা দেখছে, 90% স্টার্ট আপ তারা ডেপ্রিসিয়েশন কি, ডেপ্রিসিয়েশন কস্ট কীটা তারা জানেই না। লেটস সে আজকে আমি একটা ল্যাব তৈরি করেছি 50 লাখ টাকা, একটা ল্যাব তৈরি করলে এখন 50 লাখ টাকা লাগে। এখন আমি কী করছি, একটা 50 লাখ টাকা ল্যাব তৈরি করছি, ওই ল্যাবের খরচটা আমি ধরছি না। 3 বছর পরে যখন ওই ল্যাবটা যখন অ্যাবসোলিউট হয়ে যাবে, ওই ল্যাবটা যখন থাকবে না, ওই টাকাটা কে দিব আমাকে? তার মানে আমাকে তো হিসাবে ধরতে হবে। ডেপ্রিসিয়েশনটা অনেকে বোঝে না, বোঝে না। বোঝা তো প্রয়োজন। বিজনেস আমি এসছি, আমার তো ওই যে বললাম যে আমি যদি প্রাইসটা ঠিকভাবে না করতে, অর্থাৎ কিনে যদি লাভ না করতে হয় তো বেচবোটা কী দিয়ে? সো কেনার প্রাইসটা আমার কত পড়লো সেটাকে তো ফিক্স করতে হবে। সো আমি যেটা মনে করি যে আসলে যারা যেভাবে প্রাইস দেয়, হয়তো কোনো একটা বড় গ্যাপ আছে। আইদার আমি কেন পারবো না? আমারও তো পারার কথা। আমি তো কখনো এরকম না যে লাইক আমি অনেক বড় প্রফিট করছি, আমি তো স্টিল সারভাইভ করছি, আমি দেখছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রাইস অবশ্যই একটা ফ্যাক্টর, এটা নিয়ে কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করব, কোয়ালিটি ম্যাটার। আমরা না মানুষকে কম টাকায় প্রোডাক্ট দিয়ে না ঠকিয়ে একটা ভালো প্রোডাক্টকে সবার হাতে দেই। বরং আমি বলি যে 2 মাস 3 মাসকে ছেড়ে দিয়ে আমরা 1 বছর করি। আমাদের যদি বাংলাদেশ পারসেপশনে, মানে বাংলাদেশ মার্কেটটাকে আমরা চিন্তা করি, 18 কোটি দেশের মানুষ, ওয়্যারএজ অলমোস্ট 60-70% মানুষের স্কিল ডেভেলপমেন্ট প্রয়োজন। তাহলে এই মার্কেটটা কত বিলিয়ন ডলার, সেটা তো আমরা বুঝতেছি। এখন এখানে আমার কি দরকার? আমাদের প্রয়োজন হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসা মার্কেটে। এর দুইটা বেনিফিট। এক হচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে আসলে আমি বিজনেসে সাস্টেইন করতে পারবো, কজ আমার রেপুটেশন বাড়বে। অ্যান্ড সেকেন্ড যে অপরচুনিটিটা তৈরি হবে সেটা হচ্ছে আমার নেক্সট জেনারেশন তৈরি হবে, আমাদের কান্ট্রি ডেভেলপমেন্টে কাজ হবে। তো আমি যদি কি করি, আমার নিজের কারেন্ট সিচুয়েশানে আমি শুধু টাকা ইনকাম করার মানে মেক সেন্স করি, তাহলে আমি যে কোনো টাইপের প্রোডাক্ট বানাবো। আমি জাস্ট আজকে ছাড়বো, কালকে আমি লাখ লাখ, আমি এমনও দেখি এখন ইয়েতে বাংলাদেশ মার্কেটে, যে আজকে একটা প্রতিষ্ঠান শুরু হয়েছে, 1 মাসের মধ্যে সে নাকি 10 লাখ 5 লাখ ছেলেমেয়ে শিখে ফেলছে। আজকে 17 বছর আমরা 1 লাখ শিখিয়েছি। ইটস নট এ জোকস, রাইট? আমাদের সময় নিতে হবে। আমি কেন একটা মানুষের 2 টাকা হলে কেন খরচ নষ্ট করবো? আমি যেমন ক্রিয়েটিভিটি থেকে সবসময় আমরা একটা কথা বলি, দেখেন, আপনি যদি কোথাও ইনভেস্ট করেন, আপনার স্কিল ডেভেলপমেন্টের পিছনে ইনভেস্টমেন্ট হচ্ছে সবচাইতে ভালো ইনভেস্টমেন্ট হওয়ার কথা। আপনি একটা টাকা আছে আপনার কাছে, ধরে নিই 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা দিয়ে আপনি কী করে একটা আইফোনও কিনতে পারেন। এই 1 লাখ টাকা দিয়ে আপনি চাইলে একটা ল্যান্ড কিনতে পারেন। এই 1 লাখ টাকা দিয়ে আপনি গোল্ড কিনতে পারেন। আপনি হোয়াট এভার ইট ইজ, বাট আপনি 1 লাখ টাকা দিয়ে যদি আপনি স্কিল ডেভেলপ করেন, আমার মনে হয় না এর চেয়ে ভালো স্কোপ কারেন্ট মার্কেটে আছে। আমি আমার এক্সাম্পল সবসময় সবাইকে দিই, যে আপনি দেখেন আজকে 2025, আমি 2004 সালে আমার পড়াশোনা অবস্থায় আমি ফার্স্ট কম্পিউটার ট্রেনিং করি, 6 মাসের ফার্স্ট কম্পিউটার। অ্যান্ড দ্যাট টাইম আমি 6 মাসের একটা কোর্স করেছি 36,000 টাকা। তখন 36,000 টাকা মানে কিন্তু অনেক টাকা, রাইট? আজকে থেকে 20-21 বছর আগে আমি 6 মাসে একটা কোর্স করেছি 36,000। হোয়ারেস আজকে 20 বছর পরে ক্রিয়েটিভিটি 6 মাসে একটা কোর্স অফার করছে 35,000-50,000 টাকায়। আপনার কাছে যদি 20 বছর পরে বেশি মনে হয়, তাহলে তো আমি বলবো, আমি এর আগে অনেক বড় বোকামি করছি। কিন্তু আমি তো মনে করি ওই ইনভেস্টমেন্টটা আমার লাইফের সবচেয়ে বেস্ট ইনভেস্টমেন্ট, যে স্কিলের পিছিয়ে আমি অনেক বড়, যদিও সেই সময় আমার বাবারও এই সামর্থ্য ছিল না এই পরিমাণ কোর্স ফি দেওয়ার। হোয়ারেস আমি করেছি কারণ আমি কনফিডেন্ট ছিলাম যে এটা করলে আমার এটাই বিজনেস ইনভেস্টমেন্ট, অ্যান্ড এটাই আমাকে অনেক বড় অপরচুনিটি করবে। অ্যান্ড ওই কোর্সটার ওই ইনভেস্টমেন্টই কিন্তু আজকে ক্রিয়েটিভকে পর্যন্ত আনছে। আইদার হয়তো এটা হতোই না। তো আমি যেটা বলছিলাম, আমি সবসময় আমাদের এখানে কোনো স্টুডেন্টসরা আমরা বলি যে দেখেন, 2,000 5,000 না, ইভেন 2 লাখও না, আপনি যেটা করবেন, আপনি একটা স্কিল ডেভেলপমেন্টের সময় সর্বোচ্চ প্রায়োরিটি দেন সবচেয়ে ভালো জায়গা থেকে শেখার। সবচেয়ে ভালো জায়গা থেকে শেখার 2টা অ্যাডভান্টেজ পাবেন। ফার্স্ট হচ্ছে আপনার টাকা এবং সময় দুটাই প্রপার ইউটিলাইজ হবে। অ্যান্ড থার্ড যেটা হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কনফিডেন্টটা ঠিক থাকবে। আর আপনি যদি সেটা না করতে পারেন, আপনি কয়েকটা লুজ করবেন। ফার্স্ট হচ্ছে আপনার টাকা, সেকেন্ড হচ্ছে আপনার টাইম,
অ্যান্ড থার্ড, যেটা আপনি কোনো অবস্থাতে ফেরত পাবেন, সেটা হচ্ছে আপনার কনফিডেন্ট। কারণ আপনি একটা জায়গায় যদি অল্প টাকা দিয়ে ঠকে যান, আপনি কিন্তু হতাশ হয়ে পড়লেন, আর এরপর আপনি একটা সাহস নিতে পারবেন না। সো আমি সবসময় সবাইকে সাজেস্ট করি, ক্রিয়েটিভিটি বেশি টাকা বলে না, ক্রিয়েটিভিটির যেহেতু যদি ভালো কোনো প্ল্যাটফর্ম থাকে যেখানে আরও বেশি টাকা দিয়ে আরও ভালোভাবে শেখার সুযোগ আছে, তাহলে আমি বলবো যে প্রয়োজনে জমি বিক্রি করে ওখানে শেখেন, কারণ শিখলে একবারই শেখেন ভালোভাবে। ইনভেস্টমেন্টটা যাতে আপনার পরবর্তীতে ওইটা আপনাকে আরও বড় স্কোপ তৈরি করে দেয়। মনির ভাই, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই আর কি। আপনি যেটা বললেন যে তার ওইখানে ভালো কোম্পানি, ভালো কনফিডেন্স গ্রো করানো, অ্যাট দ্য সেম টাইম বড় লসটা যেখানে হয়, ধরেন আমি যখন ক্রিয়েটিভিটি থেকে পাশ করলাম, আমাকে যে একটা সার্টিফিকেট তো দিবে, তো ক্রিয়েটিভিটি বাংলাদেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠান চিনে। তো আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, এক্সাম্পল আমি স্কোয়ারকে আমার সিভিটা পাঠাইলাম, ও দেখলো যে গ্রাফিক ডিজাইন সে শিখেছে ক্রিয়েটিভিটি থেকে এবং এটা সার্টিফিকেটও আছে সাথে। এইটার যে ভ্যালুটা, আর আরেকটা সিভি যেখানে হয়তো অন্য কোনো একটা আইটি প্রতিষ্ঠান দিল, কোম্পানি, হোয়াট এভার, তারটা এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য হবে। হ্যাঁ অবশ্যই হবে সেটা, কারণ ওই যে এইচআর রিক্রুটার সে কিন্তু ক্রিয়েটিভিটিকে চিনে, ওটা কিন্তু চিনে না, প্রায়োরিটাইজ করবে কিন্তু এখানে। বিকজ কেন করবে, একটা প্রতিষ্ঠান বড় হয়েছে, সে কিন্তু তার কোয়ালিটি ধরে রেখে, সেটা নট অনলি আইটি সেক্টর, সব সেক্টরে কিন্তু সেম ঘটনা। এই ধরুন আমরা যখন ট্রেনিং করাই, আমাদের ট্রেনিং করানোর পরে যে একটা সার্টিফিকেটসের ভ্যালু, ওই সার্টিফিকেটটা যে কোনো একটা বড় কোম্পানির এইচআর হেড দেখলে ইফ তুই ট্রেনিং করাইছে সেলসের ফান্ডামেন্টাল ট্রেনিং, এইটাকে যে মূল্যায়নটা করবে, সেটা এক্সওয়াইজেড কোম্পানি কিন্তু করবে না। আমার কাছে যদি আসে, রাইট, খুবই সিম্পল, যে লাইক আমি কোনটাকে প্রায়োরিটাইজ করব, রাইট। সো এই জিনিসটা অবশ্যই জরুরি, এবং সেক্ষেত্রে যদি নর্মাল জেনে কোম্পানির কাছ থেকে কম টাকায় কিনে, সে কিন্তু এটা বড় ধরনের মিস করছে, কারণ তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে তো জবে ঢোকার। সো সেই জায়গাটা কিন্তু এই সুবিধাটা পাবে। তার মানে এখান থেকে আমার মেসেজটা ক্লিয়ার যে আমরা ভালো প্রোডাক্ট সেল করতে চাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন জিনিসকে তৈরি করা, এবং যারা করবেন তারাও যেন এগুলো দেখে করে, এখানে টাকার থেকে বড় জিনিস যেন ওইগুলোকে চিন্তা করে আর কি, তবেই এই জিনিসটা সুবিধার মতো হবে। রাইট। মনির ভাই, আমি আরেকটা পডকাস্ট অবশ্য বলেছিলাম, আপনার যে কথাটার সঙ্গে ম্যাচ করেছে। আপনি বলেন যে 36,000 টাকা দিয়ে আপনি লাইফের প্রথম একটা কোর্স করেছেন, যেটা আপনাকে 20 বছর আগে, যেটা আপনাকে এখন অনেক গুণ, এর মধ্যে অনেক ফেরত দিছে। আমি যদি আমারটা বলি, ধরেন এআই নিয়ে আমি নিজেকে ইনভেস্ট করেছি প্রায় 12 লাখ টাকার মতো লাস্ট 2 বছরে। তো এই বছরে এসে প্রথম ট্রেনিং করালাম একটা কোম্পানিতে, বিকাশে। তো এরপর থেকে যখন জানান দিলাম যে ইয়েস, আমি এআই ইন্টিগ্রেটেড সেলস বা সেলস লিডারশিপ ট্রেনিং করাচ্ছি, এবং মানুষ অনলাইনে দেখছে আমাকে, এই পরিমাণ লাইন লেগে গেছে কাজের, স্বাভাবিক, কারণ আর কেউ নাই তো। তার মানে আমি 12 লাখ টাকা খরচ করেছি যেই 2 বছরে, আমার সেটা 1 মাসে 3 গুণ উঠছে। তো আমি ইনভেস্টমেন্ট কেন এখানে বেশি করে, দেখেন এআই ট্রেনিং অনেক জায়গায় মাত্র ধরেন 5,000 টাকা দিয়ে করায়, অথচ আমি 5 দিনের একটা ট্রেনিং করছি ওইখানে, এই মালয়েশিয়াতে গিয়ে 4,90,000 টাকা বা 5 লাখ টাকায় ধরেন, 5 লাখ টাকা ওদেরকে দিছে শুধুমাত্র কোর্স ফি, তাও কি ওদের সরকারি ফি এটা। এরপর আমার আসা যাওয়া থাকা খাওয়া তো আছেই, 5 দিনে ধরেন ফলাচলে অনেকগুলো টাকা খরচ করা। তাহলে এই যে 5 দিনে প্রায় 6 লাখ টাকা খরচ করে ফেললাম, শুনতে অনেক, সেটা কিন্তু আপনি 1200 টাকাও পারতেন, রাইট, সেটা 1200 টাকা পারতাম, রাইট। বাট আমি ওইখান থেকে যেভাবে শিখেছেন, আমার যে কনফিডেন্সটা গ্রো করেছে, আমি কিন্তু এর আগেও ট্রেনিং করছি, দেখেন এর আগে কিন্তু আমি আরো 6 লাখ টাকা খরচ করছি বিভিন্ন ছোটো ছোটো কোর্স করে, অনলাইন কোর্স করে, তখন কিন্তু আমার মধ্যে কনফিডেন্স গ্রোটা করে নাই। বাট যখন আমি এইটা করছি, এটা করে বাংলাদেশে আসার পরে আমাদের একটা কনফিডেন্স গ্রো করছে, ওকে তাহলে কিন্তু আমি আমার ট্রেনিং এটা ইন্টিগ্রেট করতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি, এখন মানে কয়েক গুণ, মানে অনেক অনেক এত বেশি সারা যে এখন আপনি ফেরত দিতে হচ্ছে, রাইট, এমন একটা ব্যাপার। আমি অনেক কাজ ধরতে পারি না আর কি, দেয়ার আর সো মেনি ওয়ার্কস, অনেক ট্রেনিংকে আমার রিফিউজ করতে হচ্ছে। তো এই যে আপনার কথার সঙ্গে মিলে যায় আর কি বিষয়গুলো, কারণ আপনি তো আসলে আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, এই ব্যাপারগুলো রিয়েলি ঘটে। এবার যদি আমি আপনাকে বলতে চাই, তাহলে একটা জায়গায় যদি আমাকে বলেন, ছোটো হোক বড় হোক হোয়াট এভার, আইটি প্রোডাক্ট বা এ ধরনের কোর্স সেল করার ক্ষেত্রে যিনি সেলস করবেন, সেটা কল সেন্টার থেকে হোক, অর ওভার টেলিফোনে হোক, অথবা ফিজিক্যালি দিয়ে হোক, যেভাবে হোক না কেন, একজন সেলস প্রতিনিধি তার কোন 5টা গুণ এই সেক্টরে ভালো করতে হলে থাকাটা ম্যান্ডেটরি মনে করছেন আপনি? ওয়েল, স্পেসিফিক হয়তো আপনার মতো বলতে পারবো না, বাট আমি যদি আমার মানে পারসেপশন থেকে বলি, প্রথমত হচ্ছে লাইক আসলে
ভালো সেলসের জন্য ভালো প্রোডাক্ট ম্যান্ডেটরি, এটা আমি আগেও বলছি, এখনও বলছি যে দেখেন আপনি যত বড় ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আসেন না সেলসে, হোয়ার আপনার ইন্টেনশন বা আপনার প্রোডাক্ট ভালো না, এটা না একটা ফর দ্য মানে সার্টেন টাইম পর্যন্ত কাজ করবে, এরপরে গিয়ে সেটা ফল করবে। তো এই জন্য সবসময় বলি যে ভালো প্রোডাক্ট একটা বিজনেসের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখন তাহলে টিম কি এখন করবে? ভালো প্রোডাক্ট তো আর আমি বানাতে পারবো না, তাই না, না যে ভালো প্রোডাক্ট দিন শেষে বানাতে হবে, কিন্তু সেলস টিম তো ভালো প্রোডাক্ট বানাবে না, সেলস টিম সেই ভালো প্রোডাক্টটা নিয়ে কাজ করবে। তাহলে সেখানে আসলে তার কি করণীয়? আমি যেটা বলি যে লাইক একটা সেলস টিম অবশ্যই তাকে প্রোডাক্ট নলেজটা ভালো থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? আমি যদি প্রোডাক্ট সম্পর্কে না জানি আর সেই ক্ষেত্রে আমি কথা বলি, তাহলে আমার কনফিডেন্স থাকবে না। সো প্রোডাক্ট নলেজ সবার প্রথম আপনাকে প্রোডাক্ট নলেজটাকে জানতে হবে খুবই ভালোভাবে, যে এই প্রোডাক্ট আসলে কীভাবে ইম্প্যাক্টফুল একটা কাস্টমারের জন্য, আমি যার সাথে কথা বলছি তার জায়গা থেকে সে আসলে এটা কতটুকু ভালোভাবে নিতে পারবে। সো এই প্রোডাক্ট নলেজটা থাকলে আলটিমেট তার কনফিডেন্ট বিল্ড করবেন, সে খুব কনফিডেন্টলি কথা বলবে। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্যই তাকে এই সেলসের সাথে, আমাদের একটা সেলসের একটা টার্ম আছে লাস্ট, তাই না? লাস্ট L4 হচ্ছে আপনার কি বলতেছে যে হ্যাঁ লিসেন, হ্যাঁ না, ফার্স্ট হচ্ছে L4 লিসেন, হ্যাঁ, যে লাইক আমি তার কথাটা কত ভালোভাবে শুনছি। হ্যাঁ, এখন এই শোনার জায়গাটা যদি একটা কাস্টমার সেলস পার্সন হিসেবে আমি অনেক সময় আমরা করি কি, আমার কথা আমি বলে যাচ্ছি, হোয়ারেস আমি কাস্টমার কথাটা শুনলামই না। সো এই লিসেনের জায়গাটা প্রথম প্রায়োরিটাইজ। সেকেন্ড হচ্ছে আমি যদি অ্যাকনোলেজমেন্টের কথা বলি, দেখেন আমি কাস্টমার সেলস পার্সন হিসেবে আমি প্রথমে শুনলামও না এবং তার কথাটাকে মানলামও না, আমি শুধু আমারটাই বলছেন, আমার ইন্টেনশনই হচ্ছে তাকে সেল করা, তাহলে হবে না। সো এই লাস্টের ফার্স্ট এলে হচ্ছে লিসেন, অ্যান্ড আমার এতে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট বলতে যেটা বোঝানো হয় কাস্টমারকে বুঝা, অ্যাকচুয়ালি কাস্টমারটা কে, কি তার ম্যানার্স কি, সে আসলে কোন মাইন্ডসেটের, কারণ সবার মাইন্ডসেট কিন্তু সিমিলার না। তো এই মাইন্ডসেটটাকে রিড করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড সেটা লিসেনিংয়ের মাধ্যমেই হয়। তো যখন আপনি ওটাকে অ্যাকনোলেজ করবেন, আপনি যদি শুরুতে ডিফেন্স করা শুরু করেন, আই থিঙ্ক সেই ক্ষেত্রে সেটা উল্টা বুমারাং হবে। সো আমরা যেটা বলি অ্যাকনোলেজমেন্ট আপনি করেন তাকে, হ্যাঁ সে যদি রঙও বলে তারপরে তার সাথে যান, আপনি পরে এটাকে বুঝাবেন কেন সে ঠিক আর রাইট ওর রং। সো সেই অ্যাকনোলেজমেন্টের জায়গাটাকে তাকে আগে মেক শিওর করেন, তারপরে গিয়ে আপনি তাকে আপনার কি বলে যে প্রবলেমটাকে সলভ করেন। 3 নম্বরে যে এস ফর সলভ, অর্থাৎ এবার আপনি যেটা করেন সেটা হচ্ছে এইবার সে যা কথা বলে, যদি আমি এটাকে আমার কোর্সের কথা হিসেবে বলি, লেটস সি আপনি আমাদের কাছে তো পর্যাপ্ত লিড আসে, এখন লিড আসার পরে আমার কাস্টমার, আমার টেলিসেলস এজেন্ট যে কাজ করতেছে সে খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা কোর্সের নলেজ রাখে। এখন ধরেন আমাদের তো প্রায় 18টা কোর্স, এখন 18টা কোর্স সম্পর্কে তার ক্যারিয়ার ফিউচার সব কিছু কিন্তু সবার জানা সম্ভব না। সো আমরা প্রথমে বলি দেখো তুমি যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাও তুমি সেটা বলো, অ্যান্ড সেটার উপর কনফিডেন্ট হও, যেটা তুমি পারো না সেটাকে স্কিপ করো, প্রয়োজনে সেটাকে অন্যকে দিয়ে দাও, এটা হচ্ছে দিস ইজ কল কনফিডেন্ট। এরপরে আমি বলবো যে কাস্টমারকে তুমি শোনো, প্রথমে ফোন দিয়ে তাকে তাকে তার সাথে একটা ভালো গ্রিটিংসে তার কথাটাকে শোনো, তার সাথে সময় আছে কি না, সে এখন সময় দিতে পারবে কি না, সে কোথায় আছে কী আছে সেটা। এরপরে গিয়ে তুমি তাকে অ্যাকনোলেজ করো, যদি তুমি তোমার কথা বলো সে কি বলছে তারটা শুনো, সে যেহেতু তার লিডটা দিয়েছে সে আসলে কি অনলাইনে করতে চাচ্ছে নাকি অফলাইনে করতে চাচ্ছে, তার কথা কি, সে কি আমাদের কোন কোর্সটা করতে আছে, তার কি সময় এনাফ আছে কি না, সে আমার কোর্স ফিটাকে বেশি বলছে কি না, এগুলো একটু শোনার চেষ্টা করো এবং সেই ক্ষেত্রে প্রশ্ন করার জায়গাটা করে রাখতে হবে। আমরা অনেক সময় করি কি দুইটা বিষয় ইউজ করি, একটা হচ্ছে আমরা কন্টিনিউয়াস বলে যাই, আইদার কাস্টমারকে কন্টিনিউয়াস শুনি, দুইটার কোনোটাই আবার কনসিস্টেন্সি রাখা যাবে না, কথায় কথায় তাকে ইয়েস নো বা তাকে ওই প্রেক্ষিতে একটা কোশ্চেন করা, ওই জায়গাটাতে রাখা, তাতে এটাকে বলে ইন্টারেক্টিভ সেশন। আপনি একটা ফোনে একতরফা বলছেন অথবা একতরফা শুনছেন, দুইটার কোনোটাই ভালো না। সো সেই জায়গা থেকে ইন্টারেক্টিভ পার্টে আপনি যখন আচ্ছা ঠিক আছে আমি তো অনলাইনে করতে আছি, এই অনলাইনে করতে চাচ্ছি বলার পরে কিন্তু সে আরেকটা সেন্টেন্সে চলে যাবে, কারণ এই অনলাইনে করতে চাচ্ছি বলার পরে আপনাকে কিন্তু একটু তাকে ব্রেক দিতে হবে, সরি স্যার তাহলে একটু ইন্টারাপ্ট করি, আচ্ছা আপনি কেন অনলাইনে করতে চাচ্ছেন, আপনি কি ঢাকার বাইরে থাকেন নাকি ঢাকার ভিতরে, তখন সে যদি বলে না আমি তো ঢাকার ভিতরে, তখন আমাকে কিন্তু বলতে হবে যে স্যার দেখেন আপনি যেহেতু অনলাইনে করতে আছেন ঢাকার ভিতরে থেকে, আমি কিন্তু আপনাকে প্রেফার করব বিফোর দ্যাট আপনি যদি কখনো কোর্স করতে চান আমাদের অ্যাটলিস্ট একটা অফলাইনে একটা কোর্স একদিন একটা ফ্রি ক্লাস হলো করে যেন। কেন? কারণ খুব স্বাভাবিক আমরা অনলাইনে অফার করছি, কিন্তু একটা বিষয়কে শেখার জন্য অনলাইনের চাইতে অফলাইনটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। সো আপনি এটা করতে পারেন। তো এই যে ইন্টারেক্টিভ সেশনটা এটা অনেক বেশি কাজে দেয়। এরপরে গিয়ে
তাকে লাস্টলি ক্লোজিংয়ে যে তাকে সলিউশন দেয়া, যে অল ওভার তাকে আমি কি সলিউশনটা দিচ্ছি অ্যান্ড এটা তার জন্য কতটুকু ভ্যালুয়েবল। দেন প্রোডাক্ট কাস্টমার তো কিনবেই কাস্টমার জন্য, কিন্তু কাস্টমার দাড়ি পাল্লায় তুলে যে কোনো কিছু। আপনি যখনই কোনো কিছুকে সেলে নেবেন, ও এক পাশে টাকা দিবে, আরেক পাশে ওর চাহিদা দিবে। এই টাকা আর চাহিদায় ওর চাহিদার পাল্লা যদি ভারী না করে দিতে পারেন, তাহলে সে আপনার এখান থেকে কুইট করবে। এটা খুব স্বাভাবিক, তাই না? আপনি যেখানেই যাই, পাল্লা পাথরে এক পাশে টাকা দিয়ে আরেক পাশে আমি জিনিসটাকে একটু বেশি নেওয়ারই চেষ্টা করব। সো আমি একজন টেলিসেলস ম্যানেজার, আমি যদি ওই জায়গাটাতে তাকে সলিউশনটা ওইভাবে না দিতে পারি, এই যে আপনি এই পাশে এত টাকা রাখলেন আর এই পাশে আপনার সলিউশনটা কিন্তু তার চেয়ে কয়েক গুণ বড়। যেটা আমি বললাম যে আমি ক্রিয়েটিভিটি শুরু করেছি আজকে থেকে 2008-এ, কিন্তু আমি স্কিল ডেভেলপ করছি আজকে থেকে আরও 20-21 বছর আগে। অ্যান্ড ওই ইনভেস্টমেন্ট কিন্তু আজকের আমার দাঁড়িপাল্লা কোন জায়গায়। সো এই এই ভ্যালুটা যখন আমি বুঝাতে পারবো, তখন গিয়ে কিন্তু এর স্কোপ। যেমন আমি বলি, ওই যে একটু আগে আপনি একটা কথা বলেছেন যে ক্রিয়েটিভিটি আসলে কেমন, দেখেন এই ক্রিয়েটিভিটি থেকে বের হওয়া স্টুডেন্টস আজকে মাসে কোটি টাকা ইনকাম করে। কোটি টাকা মাসে, বছরে না। এই ক্রিয়েটিভিটি থেকে বের হওয়া স্টুডেন্ট আজকে মাসে লক্ষ টাকা ইনকাম করে ফ্রিল্যান্সিং করে। এই ক্রিয়েটিভিটি থেকে বের হওয়া স্টুডেন্টস বাংলাদেশের মোস্ট অফ দ্য রিনাউন্ড কোম্পানিতে জব করে। আবার এই ক্রিয়েটিভিটি থেকে বের হওয়া স্টুডেন্টস কিচ্ছু করে না, মানে কিছু সব করে না। চিত্রই আছে, হ্যাঁ, সব চিত্রই আছে। দোষটা কার? এটা না পার্সন টু পার্সন, কে কতটুকু এফোর্ট নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে। সো এই যে যখন যে আমার সাথে কমিউনিকেট করলো, তাকে যদি আমি সেই সলিউশনটা না দিতে পারি, যে লাইক আপনার এই ইনভেস্টমেন্টের এগেনস্টে বা এটার এগেনস্টে আপনার সমাধানটা কী বা আপনি কী পাচ্ছেন, সেটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, তাহলে এটা সেই ক্ষেত্রে আমরা সলিউশন দিলাম। অ্যান্ড লাস্টলি যেটা হচ্ছে, তাকে থ্যাঙ্কস দেওয়া একটা। অবশ্যই তাকে যে কোনো সিচুয়েশনই হোক, তার সাথে ভালো হোক খারাপ হোক, তাকে একটা থ্যাঙ্কস দিয়ে ক্লোজিং টানা এমনভাবে যে তার সাথে একটা সম্পর্ক তৈরি করা। আমি যেটা বলি অল অ্যাবাউট রিলেশনস। দেখেন আমার অফিসে স্টুডেন্ট এসে কোর্স করেও রিলেশন করা যায়, আবার আমি একটা ওভার ফোনেও কিন্তু একটা মানুষের সাথে আস্থার জায়গা তৈরি করে ফেলতে পারি। সো আমি যদি বলি যে লাইক আসলে কোন গুণটা একটা সেলস এজেন্টের থাকা দরকার, সেটা হচ্ছে রিলেশনশিপ ডেভেলপ করার একটা সিচুয়েশন। দেখেন আমরা কিন্তু চাইলে ওই অ্যাবিলিটি একটা অ্যাজ এ হিউম্যান বিং আছে, যেটা একটা এআই নাই। একটা এআই চাইলে রিলেশনস বিল্ড করতে পারে না, ইমোশন তৈরি করতে পারে না। কিন্তু এখন পর্যন্ত একটা মানুষের সাথে ইমোশন দেখিয়ে তার সাথে রিলেশন তৈরি করতে পারে। আর এই রিলেশন কী করে, একটা কাস্টমার আমাদের লাস্ট সার্ভেতে এসছে, আমাদের 32% কাস্টমার যারা 1 বছরের বেশি সময় পরে অ্যাডমিশন হয়েছে। সো 1 বছরের বেশি সময় পরে যে স্টুডেন্ট অ্যাডমিশন হলো, ও কীভাবে হয়েছে, এটা কিন্তু একটা অ্যাবাউট রিলেশনস। আমি অ্যাজ এ এজেন্ট, আমি যদি ওই কাস্টমারটাকে ফার্স্ট পিচে শুধু সেলসের কথা চিন্তা করি, তাহলে ওই কাস্টমার কিন্তু আমার কাছে সেকেন্ড ফোনও ধরবে না। বাট হোয়ারেজ আমি যদি তার কথা শুনি, তাকে থ্যাঙ্কস দেই, তাকে একটা আইডিয়া দেই, তার কথা, তার স্কোপের ভ্যালু দেই, তাহলে তার সাথে কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে। অ্যান্ড সেকেন্ড টাইম কিন্তু সে আমার ফোনটা ধরবে। সো অল অ্যাবাউট রিলেশনস, এটাকে অবশ্যই মেনটেন করতে হবে। রাইট। মনে ভাই, তাহলে এখানে আপনি লাস্টের যে মেথডটা, লিসেন, অ্যাকনলেজ, সলিউশন এবং থ্যাংক ইউ, এই মেথডটা ফলো করে আমাদের যারা হচ্ছে এই লাইনে কাজ করছে তারা এটাকে অনেক ভালো করতে পারে। এবং সেখানে আপনি আরো দুটো জিনিস অ্যাড করেছেন, একটা হচ্ছে প্রোডাক্ট নলেজ আর একটা হচ্ছে রিলেশনশিপ ডেভেলপমেন্ট। রাইট, থ্যাংক ইউ সো মাচ। এবার একটা খুবই টাফ প্রশ্ন আমি অনেক ক্ষেত্রেই পাই, যে বলে যে ভাইয়া আমি তো ওভার টেলিফোনে সেল করতে চাই, কিন্তু আমি ধরেন মনির স্যারকে ফোন দিছি, উনি আমার প্রথমবার কথা শুনছে, দ্বিতীয়বার থেকে উনি আমার আর ফোন ধরে না। তো এই সকল ক্ষেত্রে আমি বিষয়টা কীভাবে সলভ করব? ওয়েল, খুবই চমৎকার। আমি মনে করি যে একটু আগে আমি যে কথাটা বললাম, যে আসলে মানুষ ফোন কখন ধরে না, যখন সে এটাকে অপ্রয়োজনীয় মনে করে, যখন সে এটাকে অনেক বেশি কি বলছে কমপ্লেক্স মনে করে, অথবা সে অনেক বেশি পেইনফুল মনে করে। আদারওয়াইজ যে কোনো মানুষ যে কোনো পর্যায়ে একটা ফোন ধরতে পারে, রাইট? আর এই আদারওয়াইজটা কখন হয়, যখন আপনি রিলেশনের জায়গা দেখাতে পারেন, যখন আপনি ট্রাস্টের জায়গা দেখাতে পারেন। লেটস সে আমি যদি বলি, আমার টেলিসেলস পারসন, সে যদি প্রথম কলে আপনাকে কল দিয়ে বলে, স্যার আপনি তো নাম্বার দিয়েছেন, আমাদের তো এই কোর্স আছে, আজকে এই অফার আছে, আপনি নেবেন কি না। সেকেন্ড কলেও যদি বলেন যে স্যার আমাদের তো অফার শেষ হয়ে যাচ্ছে, নেবেন কি না। থার্ড কলেও যদি আপনার এই অফারই থাকে, তাহলে আপনি থার্ড কল অ্যান্ড ফোর্থ কল কিন্তু আপনি আর ফোনটা ধরবেন না। কজ আপনার কাছে কোনো ভ্যালু আমি তৈরি করতে পারিনি, কোনো ট্রাস্ট আপনার কাছে আমি তৈরি করতে পারিনি। হোয়াইস এই কলটা যদি এরকম হইতো, ফার্স্ট কলে গিয়ে স্যার কেমন আছেন, আপনার নাম্বার তো পেয়েছি স্যার, আপনি কি আইটি সম্পর্কে কিছু জানতে চান, আমরা আপনি কিন্তু অনেকভাবে কোঅপারেট করতে পারি। আমাদের এখানে কোর্স করার কোনো প্রয়োজন নেই। আপনাকে আমরা যেটা করতে পারি, ওয়ার্কশপে অ্যাটেন্ড করাতে পারি, আমরা আপনাকে আমাদের অফিস ভিজিট করায় দেখাতে পারি,
পারি, আমরা আপনাকে অনলাইনে আমাদের 1-to-1 সেশন দিতে পারি। স্যার এখানে আপনি কখনোই চিন্তা করবেন না এখানে কোর্স করতে হবে। আপনার আইটি রিলেটেড যে কোনো কিছু জানতে হলে আপনি শুধু আমাদেরকে বলবেন, আমি আপনার সামনে হাজির হব অ্যান্ড আপনাকে আমি সাপোর্ট দিব, কারণ আমরা চাই নেক্সট জেনারেশন আপনারা প্রপার ওয়েতে টেকনোলজিটাকে জানেন। সো আপনি কি আমার নেক্সট ফোনটা ধরবেন না? না ধরে তো উপায় নেই, উপায় কারণ নেই। আপনি তো আমাকে এমনভাবে অফার করলেন যেন আমি অনেক জিনিস কি ফ্রি পেয়ে যাচ্ছি, হ্যাঁ, আমি ওয়ার্কশপে এক্স্যাক্টলি, যাইতে অ্যান্ড পারতেছি, ভালো জানতে কাজটাই পারতেছি। পাচ্ছেন। রাইট, এই জায়গাটা সঙ্গত কারণে আমার মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে পরে ফোন করলে রাইট, উনি উনি কিন্তু কিন্তু আমাকে আমাকে সেলের কথা বলবেন না, বরং রাইট আমাকে কোনো না কোনো অপরচুনিটি আমার গেইন হবে। সো এই যে মানুষ কিসের সাথে এঙ্গেজ হয় যখন সে অপরচুনিটি পায়, যখন সে ট্রাস্ট পায়। সো আমি অ্যাজ এ সেলস পারসন আমি কথা বলছি, হোয়ারেস আমি তাকে একটা থ্রেটের জায়গা তৈরি করে দিলাম, সে স্বাভাবিকভাবে আমাকে ব্লক করে দিবে, রাইট? সো আমরা তো এইটাই পারি না, আমরা তো এই কাজটাই করতে পারি না, আমরা তো রিলেশনই ডেভেলপ করতে পারি না। এখন ধরেন মনির ভাই, ধরেন কোনো একটা সেলসের মানুষ করতে পারে না, এই বিষয়টা বোঝে নাই, উনি এর আগে আপনার হয়তো বা আপনার আর আমার এই ধরনের সেশন দেখে নাই, সো এখন দেখলো, কিন্তু তারা প্রিভিয়াস হয়তো বা এরকম 10-20টা লিড এই টাইপের হয়ে গেছে, হয়ে গেছে। তাদের ক্ষেত্রে সে এখন এটা কিভাবে রিগেইন করতে পারে, ওই ওকে, কাস্টমারগুলো কিভাবে কানেক্ট করতে পারে? সো এটার অপশনটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখন হোয়াটসঅ্যাপ একটা ভালো আমাদের জন্য অপরচুনিটিস। আগে না একটা লিমিটেশনস ছিল, একটা ফোনে মেসেজ দেওয়া অর লাইক একটা ফোনে কলে যাওয়া। সো এখন হোয়াটসঅ্যাপ মানে মোর ইনটু ইজিয়ার। লাইক আপনি যেটা করতে পারেন সেই নাম্বারটাতে আপনি ফোন কলে না যেয়ে আপনি তার জন্য স্কোপ বানাতে পারেন যে স্যার লেটস সে আমাদের তো ওরকম একটা ওয়ার্কশপ হচ্ছে এআইয়ের উপরে, আপনার জন্য কিন্তু আমি একটা স্পেশাল সিট রাখছি, আপনি বাসায় বসেও করতে পারেন, রাইট? আচ্ছা স্যার আপনার জন্য তো এরকম একটা বিষয় আছে স্যার, আপনি আমার একজন স্পেশাল গেস্টের সাথে কথা বলবেন কি না? মানে প্রয়োজনে সে তাকে যেভাবে রিড করেছে লাস্ট টাইম ঠিক তার মতো করে তাকে কিছু একটা অফার করা। আর আইদার যদি একান্ত না হয় তাহলে অফকোর্স সেক্ষেত্রে তাকে অল্টারনেটিভ ফোন মাধ্যমে তাকে একটা নতুন রিলেশনের জায়গা তৈরি করতে, এছাড়া কোনো অপশন আর নেই। রাইট, থ্যাংক ইউ মনির ভাই। এখানেও আমিও আপনার এই জায়গাটার সাথে একবারে পুরোপুরি একমত। এবং আমি বলি যে ভাই দেখেন, এক্স একজন মানুষ ধরে নেই, জি, মিস্টার মনির হোসেন, জি, তো উনি আমার ফোনটা ধরে নাই, তো আমি ওনাকে হোয়াটসঅ্যাপে চেক করছি, উনি তাও ধরে না, কিন্তু উনি সিন করে, রাইট। এরপরে আর কোনো রিপ্লাই করছে না। বাট এখন আমি জানি যে মনির ভাই হচ্ছে ক্রিয়েটিভ আইটির লোক, আইটি সেক্টরের প্রতি তার নেক আছে, নেক আছে, তাইলে আমি হার্ভার্ডের যদি আইটি সেক্টর রিলেটেড কোনো একটা আর্টিকেল পেয়ে যাই, পেয়ে যাই, আমি ওনাকে কিন্তু পাঠাতে পারি। পাঠাতে পারি, হ্যাঁ, খুব পাঠাইলে একদিন পাঠাইলাম, আরেকদিন হয়তো টেডেক্সের একটা ভিডিও রাইট। পাঠাইলাম, 5 নম্বর দিন এরকম করে একটা দেখবেই, দুটো কারণ সে দেখবে এবং উনি দেখবেই, কিন্তু এবং সে আমাকে নক রাইট করবেই, করবেই, হ্যাঁ। না করার কিন্তু না, সুযোগ নাই। কারণ সে সে তার রিলেভেন্ট বিষয় পাচ্ছে, সে বেনিফিশিয়ারি হচ্ছে। রাইট। আর উল্টা যদি করি যে স্যার আমাদের আমাদের কিন্তু এই কোর্স অফার আছে, চলতেছে, স্যার এই কিন্তু লাস্ট অফার, আখেরি লাভ অফার, নাই। লাভ নাই। হ্যাঁ, সো ডিয়ার ভিউয়ার্স, আমরা কিন্তু এখান থেকে একটা মারাত্মক মেসেজ পেয়েছি, আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি, সো এই ভুলগুলো আসলে করা যাবে না। আমরা অনেকেই ফলো আপ করতে গিয়ে খুব বড় ধরনের প্যারা দেই কাস্টমারদেরকে, যে প্যারাটা আসলে কাস্টমার খুবই খুবই বিরক্ত ফিল করে। আমরা মনে করি ফলো আপ মানেই মনে হয় তাকে আমি আমার কোর্স নিয়ে জানতে চাইবো, স্যার আমার এটা নেবেন কিনা সেজন্য ফোন দিছি, না তা করেন না, না করে রেদার ওনাকে কোনো একটা জায়গায় আপনি কানেক্ট করার জন্য একটু হেল্প করেন, তাকে কোনো একটা ভিডিও, কোনো একটা বই, কোনো একটা আর্টিকেলস, অথবা কোনো একটা ওয়ার্কশপের লিঙ্ক, অথবা আপনার কোম্পানিতে হচ্ছে না আরেক কোম্পানিতে হচ্ছে, আপনি দেখলেন, আপনার মনে হচ্ছে যে এটা ওনাকে পাঠালে উনি হয়তো বা কাজে দেবে ওনার, পাঠান না সেটা একটা। যেমন আমার ক্ষেত্রে যদি কেউ সেলস রিলেটেড কোনো ভিডিও আমাকে ইনবক্স করে, আমার কাছে খুব ভালো লাগে এবং খুব স্বাভাবিক। কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রতি আমি, বা সেলস লিডারশিপ রিলেটেড কোনো একটা বইয়ের লিঙ্ক পাঠায় আমার কাছে ভালো লাগে আমার, রাইট? সো এইভাবে মানুষকে কানেক্ট করা যায়। মনির ভাই, আমি যদি এবার আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, রিসেন্টলি আমি দেখলাম যে ধরেন আপনি তো ফ্রিল্যান্সিং শেখাচ্ছেন, সো ইদানিং অনলাইনে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, তো উনি বলছেন যে পড়াশোনার মধ্যে ফ্রিল্যান্সিং করলে পড়াশোনাও হয় না, ফ্রিল্যান্সিংও হয় না। তো উনি বোঝাতে চেয়েছেন যে তুমি যখন পড়াশোনা করবা তখন ফ্রিল্যান্সিং করার দরকার নাই। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ইন্টারন্যাশনালি দেখি, পৃথিবীর প্রায় সবগুলো দেশেই যখন 18 বছর পার হয়ে যায় তাদেরকে আলাদা উদ্বুদ্ধ করা হয় যে তুমি পার্ট টাইম জব করো। আমিও যেহেতু পিএইচডি করতেছি মালয়েশিয়াতে, সেখানেও দেখি যে প্রত্যেকেই এরকম কোনো না কোনো জবের সাথে জড়িত, ওইখানে মাস্টার্স করতেছে কিন্তু সে জব করছে, ইভেন অনার্সে করছে, জব করছে। ইভেন আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যায়, আমার ছোটো ভাই এখন ইতালিতে পড়ে, ও সপ্তাহে 3 দিন ক্লাস করে, আবার 3 দিন হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্টে সার্ভিংয়ে কাজ করে। সো এই যে জায়গাটা, এই জায়গাটাকে আসলে আমরা কিভাবে দেখছি? মানে উনি যে কথাটা বলেছেন সেই কথাটা আসলে ভ্যালিডিটিটা কোথায়?
জি। আপনি এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন? ওয়েল না, যদিও আমি ভদ্রলোককে চিনি না, হয়তো উনি অনেক রিনাউন্ড পারসন, বাট আমি নিজেও ভিডিওটা দেখেছি আর আমিও ফেসবুকে শেয়ার করেছি। আমারও বেশ কিউরিসিটি ইন এ সেন্স, দেখেন, আমি যদি ওনাকে মানে সামনাসামনি পেতাম, হয়তো আমি দুইটা কোয়েশ্চেন করতাম। সেটা হচ্ছে যে লাইক উনি যে স্টেটমেন্টটা দিয়েছে যে লাইক ফ্রিল্যান্সাররা, দেখেন এখানে ফ্রিল্যান্সাররা বলা ঠিক হয়নি। উনি যদি বলতো কিছু সংখ্যক ফ্রিল্যান্সার বা কিছু একটা জায়গায়, তাহলে হ্যাঁ, একটা সার্টেন নাম্বার কিন্তু সব জায়গায় কমতি আছে, এটা আমিও জানি, রাইট? যে সব ফ্রিল্যান্সাররাই যে লাইক অ্যাকাডেমিক্যালি খুব সাউন্ড হয় বা পড়াশোনা ঠিকভাবে করছে তা না, কিছু নেই। বাট উনি একদমই, আমার প্রথম কথা হচ্ছে স্ট্রেইট পুরো ফ্রিল্যান্সিং কমিউনিটিটাকে আসলে বলাটা ঠিক হয়নি হয়তো বা। আর সেকেন্ড কোশ্চিন যেটা হচ্ছে আমার ওনার কাছে, যে লাইক উনি যদি এটাই মনে করে যে না, ফ্রিল্যান্সিং করলেই আসলে একাডেমিক জায়গাটাতে শিক্ষার একটা মানে অপব্যবহার হচ্ছে, বা আসলে মানুষ সেই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা তৈরি করতে পারছে না, তাহলে আমার কথা হচ্ছে যারা আসলে ফ্রিল্যান্সিং করছে তো 1% মানুষ এখন কারেন্ট মার্কেটে, 99% ছেলে মেয়েই তো কোনো কিছু না করেই তারা পড়াশোনা শেষ করছে, তাহলে আমাদের দেশে এত বেকার কেন? এখন তো কেন প্রায় 28 লাখ বেকার। 28 লক্ষ বেকার, তাহলে কেন আমি ওনার কাছে এই কোশ্চিনটাই, যারা খুব ভালোভাবে পড়াশোনা শেষ করলো, কোনো কাজের সাথে যারা সম্পৃক্ত হলো না, তাদেরকে আমরা ইন্ডাস্ট্রি কেন চাকরির জন্য যোগ্য মনে করছি না, এটা আমার কোশ্চিন ওনার কাছে। ঠিক আছে? আর আরেকটা কোশ্চিন ওনার কাছে, যে গ্লোবালি আপনি যে কথাটা বললেন যে উনি কি গ্লোবাল আসপেক্টটা জানে কি না কারেন্ট অবস্থায়, যে গ্লোবালি যেখানে আসলে ফার্স্ট ওয়ার্ল্ড যেখানে আমরা বলছি, যারা অনেক বেশি সলভেন্ট, তাদের বাচ্চাদেরকেও কেন তারা আফটার ও লেভেল কমপ্লিট হলেই কেন তারা তাদের বাচ্চাদেরকে চাকরির জন্য উদ্বুদ্ধ করে, এবং অবশ্যই এটা ম্যান্ডেটরি, তাকে কোনো না কোনো চাকরি করে তার পড়াশোনা করে তাকে চালাবে, তাহলে ওখানে কেন এটা হচ্ছে? সো এইগুলো আসলে কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট, লাইক আমি না এই জিনিসটা অনেক আগে রিয়েলাইজ করছি, বলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই স্কিল ডেভেলপ করেছি, and তখন থেকে আমি জবের সাথে ইনভলভ। অ্যান্ড আমি সবসময় এনকারেজ করি সবাইকে যে একটা ছেলে বা মেয়ে যখন 18 ক্রস করে, তখন প্রত্যেকটা ছেলে মেয়ের অ্যাবিলিটি থাকে কাজের পাশাপাশি তার কিছু একটা পড়াশোনা করার। কারণ পড়াশোনায় আমি মনে করি এই এই মানে গ্র্যাজুয়েশনস লেভেলে একটা ছেলে মেয়ে যখন কাজ করবে অ্যান্ড পাশাপাশি পড়াশোনা করবে, তখন সে আরও অনেক বেশি ম্যাচিউরড হবে, তখন সে ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হবে, তখন সে ওর সফট স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তো আমরা তো সব সুযোগে হারাচ্ছি শুধু একাডেমির সাথে এঙ্গেজ হয়ে, বরং আমি তো উল্টো বলবো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন ম্যান্ডেটরি করা উচিত যে ইউনিভার্সিটি তুমি পড়ছো, পাশাপাশি তোমার এত ঘন্টার পার্ট টাইম জবের অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে, আইদার তোমাকে আমরা সার্টিফিকেট দিব না। আমি উল্টো এই জায়গাটাতে মেক শিওর করার কথা বলবেন। এটা যদি হয় ফ্রিল্যান্সিং, তাহলে তো এটা অনেকগুলো পজিটিভ। প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং তো এটা স্কিল না, ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে স্কিল হতে হবে। তার মানে কি হচ্ছে, পড়াশোনার পাশাপাশি আপনি প্রথমত স্কিল হচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সিং করছেন তখন একটা গ্লোবাল কমিউনিটির সাথে আপনি কমিউনিকেট করছেন, তার মানে আপনার এখানে একটা সফট স্কিল ডেভেলপ হচ্ছে, ইকোনমিক্যাল স্কিল ডেভেলপ হচ্ছে। অ্যান্ড ওই ফ্রিল্যান্সারটাই হয়তো পড়াশোনা শেষ করতে করতে আমার মতন একজন অন্টারপ্রেনারশিপ শুরু করবেন, একটা পর্যায়ে সে হয়তো একটা বড় প্রতিষ্ঠান দাঁড় করে যেখানে আরও হাজার ছেলেমেয়ের চাকরির সুযোগ। তাহলে আমরা তো এখানে সব কিছুকে বন্ধ করলাম। যেখানে আমরা জব পাচ্ছি না, সেখানে আমরা তো আরও বেশি উদ্বুদ্ধ করব পড়াশোনার পাশাপাশি তুমি এখনই এই জায়গাগুলোতে নিজেকে এঙ্গেজ করো। সো আমি জানি না উনি কোন পারসেপশন এই কথা বলছে, যেহেতু সেই ভিডিওর আগে বা পরে কথা ছিল না, বাট আমি এতটুকু মনে করি যে এখন সময় এসছে ঘুরে দাঁড়ানোর, এবং এখন সময় প্রত্যেকটা ছেলে মেয়ের আফটার 18 কোনো না কোনো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা, যেগুলো স্পেশালি গ্লোবালি কাজ করা যায় সেরকম কাজের সাথে নিজেকে ইনভলভ করা। মনির ভাই, আমরা এটার সঙ্গে একটা অফ টপিকে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এটা আমার মনের মধ্যে একটা প্রশ্ন আর কি। আমি যেটা দেখি যে আমাদের এই সেক্টরটাতে, আইটি সেক্টরটা নিয়ে যারা কাজ করেন, আমি নাম বলছি না, এমন কয়েকটা প্রতিষ্ঠান, ওনারা যখন কোনো ভিডিও বানায় তখন পার্টিসিপেন্টদেরকে ওনারা তুমি তুমি করে কথা বলে, যে তোমরা এটা শিখবা, তোমরা এটা করো, তুমি করে কথা বলে। হ্যাঁ, তো আমরা যারা বাংলাদেশ সাবকন্টিনেন্ট, হ্যাঁ এটা ইন্টারন্যাশনালি ইউ মানে তো সবই বোঝায়, তুমি বোঝা আপনি বোঝায়, কিন্তু আমি যখন বাংলায় বলছি তখন কিন্তু আর তুমি আপনি আলাদা জিনিস। তো আপনিও তো টিচার, এলএনএ শিখিয়েছেন, গ্রাফিক ডিজাইন, বা আপনার বিভিন্ন ইনস্ট্রাক্টরও শেখায়। কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমি এমনিতেই বলছি, এটা আমি যে কোনটাকে সাপোর্ট করতেছি ব্যাপারটা এরকম না, আমি কোনটার পক্ষেও না বিপক্ষেও না, নিউট্রালি প্রশ্ন করছি যে আসলে তুমি করে বলাটা বিষয়টাকে আমরা কিভাবে দেখছি। ওয়েল এটা আসলে মানে মানে সিচুয়েশন মানে ভ্যারি করে অনেকটা। আমার জায়গা থেকে যদি আমি বলি, আহ, একটা পার্সনকে আপনি সম্বোধন করাটাই, এটা এখন পর্যন্ত স্টিল আমাদের
কান্ট্রি, আমাদের কালচার সম্পর্কে যদি আপনি মনে করেন, তাহলে এখন অবধি যে কোনো জায়গায় আপনি মানে সম্বোধনটাই সবচাইতে সবার কাছে গ্রহণযোগ্য। সো আপনার সেই কাজটাই করা উচিত যেটা মানে সর্বগ্রহণযোগ্য, আপনি যত বড় মানুষই হন না কেন। সো তুমিটা হয় কখন? যখন আমি একটা রিলেশনসের জায়গায় যেতে পারি, তাই না? অ্যান্ড বিফোর দ্যাট আসলে তুমিটা অনেক বেশি কমপ্লেক্স। আপনি যদি খুব স্ট্র্যাটেজিক্যাল হন, আপনি যদি মনে করেন আপনি একটা নিউট্রাল গ্রাউন্ডে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত হচ্ছে যে কোনো জায়গায় তুমির জায়গায় আপনি বলে সম্বোধন করাটা। এটার কিছু পজিটিভ দিক আছে। যারা ছোট তারাও হয়তো শাই ফিল করলেও তারা অ্যাটলিস্ট এতটুকু ফিল করে যে আপনি একটা ম্যানার্সফুল পারসন অ্যান্ড আপনি আমাকেও রেসপেক্ট দেখাচ্ছেন। আর যখনই তুমিতে চলে যায় তখন না আসলে সুযোগটা থাকে না। তখন ওই জায়গাতে কিছু মানুষ আপনাকে একটু নেগেটিভলি হলেও নিতে পারে যে তুমি কে আমাকে তুমি বলার, ঠিক আছে? সো আমি মনে করি যদি আপনি একটু ট্রিকি হন, অন্য কথা বাদই দিলাম, আপনি ম্যানার্সের জায়গা থেকে অন্য জায়গাটা বাদ দিলাম, যদি আপনি একটু ট্রিকি হন, আপনি যদি অপরচুনিটি গেইন করতে চান, তাহলে সেই জায়গায় তুমির জায়গায় আপনি বলাটাই এখন পর্যন্ত আমাদের কালচারে এটাই বেস্ট আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ মনির ভাই। আমিও অনেক জায়গায় কথা বলে দেখেছি আর কি, যে আসলে তুমি বললে তারা কিভাবে দেখে। যদিও কেউ কেউ মনে করছে যে তুমি বললে অনেক কাছের হয়ে যায় বা হয়। আমি অনেক জেনজিকে দেখেছি। জেনজি তো হচ্ছে আমাদের এখন তুমি বলার লোক, মেবি যারা বলছেন কিন্তু তারাই এক্সপেক্ট করে আপনি তারাই শুরুতে। রিয়াক্ট করছে আর কি। Right. তারা বলছে যে আসলে আমি তো, উনি আমার তুমি করে বলবে কেন? কেন? আমার বাবা মা আমাকে বলুক সেটা ভিন্ন Right, কথা, right. আমার ফ্রেন্ড বলবে, উনি তো আমার কেউ না। এক্স্যাক্টলি, এই জন্য বললাম রিলেশন, এটা সিচুয়েশন ম্যাটার। তার আগ Right. পর্যন্ত আপনি থাকাটাই সবচেয়ে শ্রেয়। রাইট রাইট। এখন আমার ক্লোজ ডোরে ঢুকে গেছে, হ্যাঁ, আমার একটা ব্যাচ হয়ে right, গেছে, হ্যাঁ। তখন সেটা তখন আমি বললাম সেটা ডিফারেন্ট গেম। বাট যখন আমি একটা মাছ পিপলের কাছে মাছ পিপলের কাছে আমি লিখছি বা বলছি বা কোনো একটা বিষয়, সেখানে তুমি করে বলাটা। যেমন আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করি, আমাদের ক্লাসে যে স্টুডেন্টস টিচাররা যে ক্লাস নেয়, আমাদের সব টিচাররা স্টুডেন্টসকে স্যার করে সম্বোধন করে না আপনি করে সম্বোধন করে, ও ঠিক আছে? very কোনো good. ক্লাসেই টিচাররা কিন্তু স্টুডেন্টসকে তুমি বলে না, বলার সুযোগ নেই যতক্ষণ না একটা লেভেলে যায় বা যাওয়ার সুযোগ থাকে, তার আগ পর ইভেন আমরা দেখছি ম্যাক্সিমাম ফেয়ারওয়েলে তখন পর্যন্ত স্টুডেন্টস আপনি এবং স্যার বলে সম্বোধন করে স্টুডেন্টসকেও। ও ভেরি গুড। মানে টিচাররাই কি স্টুডেন্টকে স্যার ডাকে? না, টিচাররা বলছে, টিচাররা স্টুডেন্টসকে স্যার বলছে, টিচাররা মানে স্টুডেন্টকে মেন্টরিং, স্যার হ্যাঁ বলে? স্টুডেন্টসকে স্যার বলে। মানে এ তো আরেকটা কঠিন জিনিস আপনি আমাকে ঠিক বললেন, আছে, আমি তো হ্যাঁ, প্রথম still এখন শুনলাম পর্যন্ত ভাই। এই কালচারটা আমাদের মানে আপনার মেন্টর মেন্টর স্টুডেন্টকে স্যার ডাকে, ডাকছে, আপনি করে স্যার বলে, বলছে। হ্যাঁ স্যার না আপনি। ওহো, তাহলে তো অন্যরা হচ্ছে যে পুরা তো রিভার্স, মানে কি উল্টাটা। হ্যাঁ, ভাই। হ্যাঁ, আমরা এটা কেন ফলো করি, বিকজ আমরা চাই যে স্টুডেন্টসটা ও কনফিডেন্ট থাকুক, ও হ্যাঁ তুমি তো কমফোর্ট, বাট ওই কমফোর্টনেসটা আমরা শুরুতে দিতে চাই না কেন? কারণ এখনই শুরুতে যদি আমি তুমি বলি, দুইটা পারসেপশন তৈরি এখানে। কজ আমাদের যে ক্লাসটা এটাতে বয়স থেকে অনেক বয়স থেকে ছোট বয়সেরও ছেলে মেয়ে থাকে, অ্যান্ড সেখানে একটা গরমিল হয়। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা হয়, আমরা আপনি করে সম্বোধন করলে স্টুডেন্টসরা আরও মোর রেসপেক্টফুল হয়, Right, হ্যাঁ, তুমি করে বলার চাইতে। right. তো সুবিধা নেয়, তুমিতে বেশি সুবিধা নেয়। আর আমরা যখন আপনি বলছি তখন একটা ডিস্টেন্স থাকে, কথা শুনে রেসপেক্ট করে, বললে এটাকে ইয়ে করে। তো আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করি এই জন্য যে টিচাররা, প্রত্যেকটা টিচার আপনি ক্লাসে গেলে দেখবেন যে টিচাররা আপনাকে আপনি করে বলছে, এবং পাশাপাশি শুধু আপনি না, আপনাকে স্যার হিসেবে সম্বোধন করছে। মাই গুডনেস, এটা আরো এক্সট্রা অর্ডিনারি আর কি। তাহলে তো আমার প্রশ্নটা সঠিকভাবেই করছি আর কি। না হতো না। না, কারণ আমার কাছে মনে হয় যে আসলে হুট করে কাউকে তুমি করে বলাটা আসলে শোভনীয় না আর জি। কি, বাংলাদেশের পার্সপেক্টিভ। জি, জি, ইন্টারন্যাশনাল যে সেটা ডিফারেন্ট গেম, অন্য একটা হিসাব। ইভেন আমাদের যে সাবেক প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী, উনি বলছিলেন একজন বাদাম বিক্রেতাকেও আপনি করে বলা সম্বোধন উচিত, তাই হওয়া উচিত। এবং এটা একটা নর্মস ইনফ্যাক্ট বা ম্যানারিজমের মধ্যেই পড়ে। কারণ আপনি একজন মানুষকে চিনেন না জানেন না, দুম করে আপনি তাকে তুমি করে বলতেছেন, ভাই সেটাই। কেন, ওয়াই? যাই হোক, আমরা যদি এবার আরেকটা জায়গায় চলে যাই, মনে ভাই আমরা প্রায় শেষের দিকে, যদিও এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মারাত্মক ডিসরাপশন শুরু করেছে। আপনারা যে গ্রাফিক্স ডিজাইনের কাজ করান, আমি এর মধ্যে একটা কোম্পানিকে ট্রেনিং করাচ্ছিলাম, সুপারস্টার গ্রুপকে। তো ওইখানে আমরা এআই ফর কর্পোরেট প্রফেশনালস শিখিয়েছিলাম, আমি এবং আরেকজন ট্রেনার, ওনার নাম হচ্ছে প্রফেসর MS সোবাহান, উনি ঢাকা সিটি কলেজের প্রফেসর। তো আমরা দুজনে মিলে শিখিয়েছি। তো এখন ওইখানে 3 জন ডিজাইনার ছিল সুপারস্টার গ্রুপের। তো ওনারা না একটু শঙ্কিত, যদিও ট্রেনিংয়ের পরে আবার ঠিক হয়ে গেছে। সো শঙ্কার জায়গাটা হচ্ছে যে ডিজাইনার হিসেবে এআই যেরকম ডিসরাপশন শুরু করে দিচ্ছে, 1 মিনিটে ভিজিটিং কার্ড বানায় দেয়, বানায় দিচ্ছে একটা ব্যানার ডিজাইন করে দেয়, তাইলে আসলে ডিজাইনারের রোলটা কোথায়? কোথায়?
এবং এটার ফিউচার মার্কেটটা কোথায়, বা বিং এ ডিজাইনার সে এখন তাহলে কীভাবে এটাকে অ্যাডপ্ট করবে? রাইট, এই প্রশ্ন আপনার কাছে। ওয়েল না, খুবই ইম্পর্ট্যান্ট আসলে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমনই একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে যে লাইক এটা ডে বাই ডে একটা ট্রিমিন্ডাস লেভেলের ইমপ্রুভমেন্ট আসছে। তো এখন এটা চ্যালেঞ্জ ডেফিনেটলি আছে, এটাকে আমাদের অ্যাকনোলেজ করতেই হবে যে এআই একটা বড় থ্রেটস, স্পেশালি বাংলাদেশের মতন ওভার পপুলেটেড কান্ট্রিতে। কেন? কারণ হচ্ছে যে লাইক আমি যে কাজটা একটা মানে অ্যাজ এ হিউম্যান বিং আমি একটা পার্সনকে দিয়ে আমি যে কাজটা করাতে পারছি, 100টা লোকের কাজ হয়তো একটা এআই উইদিন শর্ট টাইম করে দিচ্ছে, এটাও আমরা দেখছি, রাইট? এখন কথা হচ্ছে যেরকম থ্রেটস, আবার ক্ষেত্রবিশেষে সেটা অনেক বড় চ্যালেঞ্জও আছে, এই অপরচুনিটিও বটে। কিভাবে? আমি যদি আপনাকে বলি যে দেখেন, ডিজাইন এআই বানিয়ে দিচ্ছে, বাট ইমোশন ক্রিয়েট করতে এখন পর্যন্ত পারে না। ইমোশনের জায়গাটা না এখন, ধরুন আপনি যদি আমি বলি টেলিসেলসের ক্ষেত্র, এআই নট অনলি যে লাইক আপনার শুধু ডিজাইনে, এআই এভরিওয়্যার। এখন ডক্টর প্রেসক্রিপশন আপনি চাইলে একটা টেস্ট করালেন, আইসা শুধু প্রেসক্রিপশনটা আপনার রিপোর্টটাকে চ্যাট জিপিটিতে দিয়ে দেন, ও যে পরিমাণ ডেসক্রাইবলি যেভাবে আপনাকে রিপোর্ট মেডিসিন দিচ্ছে, আমার মনে হয় একটা ডক্টর বাংলাদেশে এটা দেয় না। কিন্তু তাহলে কেন এরপর আমরা ডক্টরের কাছে যাচ্ছি? এটা একটা ট্রাস্ট, ইমোশন অ্যান্ড আদার দেন আসলে ভুল আর ঠিক, এই জায়গাটার মধ্যে এখন পর্যন্ত অনেক বড় গ্যাপ আছে। সো আমরা যদি ডিজাইনে বলি, আমি তো মনে করি যে আগে একটা ডিজাইন তৈরি করতে একটা ডিজাইনারের যে পরিমাণ কষ্ট করতে হইতো, এখন এটা মোর ইন্টু ইজিয়ার লাইক ডিজাইনারের জন্য। বাট যে ডিজাইনার না, তার জন্য কিন্তু এটা স্টিল কমপ্লেক্স। আমি কি বুঝাতে পারছি? আপনি মনে করছেন যে আপনি এআই দিয়ে ডিজাইন বানাচ্ছেন, বাট ডিজাইনের না কিছু গ্রামার আছে, গ্রামার কিন্তু আপনার জানা নেই, ওইটা কিন্তু সে করে দিচ্ছে বলে যে এটা পারফেক্ট হচ্ছে তা না। আপনার কিন্তু একটা ডিজাইন কমপ্লিট হওয়ার পরেও কিছু চাওয়া থাকবে, যে চাওয়াটা আর আপনার এআই করতে পারবে না। সো এই জায়গাতে আমি যেটা মনে করি, হ্যাঁ ডিজাইনারের সংখ্যার চাহিদাটা কমে আসবে, কিন্তু যারা ভালো ডিজাইন করবে ওদের জন্য এই এআইটা অনেক বেশি ইজি হবে, যে লাইক আরও ভালো কাজ করার ক্ষেত্রে। তো অফকোর্স এটা অনেক বড় সংখ্যার জন্য একটা চ্যালেঞ্জ। আর সেকেন্ড যে বিষয়টা বলছি, যে এই এআই প্রতিদিনই যেহেতু চেঞ্জ হচ্ছে, আমাদেরকে আমার পরামর্শ কথা যদি বলেন, তাহলে এই মুহূর্তে আমরা করবোটা কি? করণীয় এতটুকু, এআইকে আপনাকে ব্যবহার করতে হবে, ব্যবহার করা জানতে হবে। যদি কেউ এআইকে ইগনোর করার চেষ্টা করে, যে না আমি এআই কেন করবো, এআই আমাকে খেয়ে ফেলতেছে, আমি এআইকে খেয়ে ফেলবো, এরকম কোনো চিন্তা নিয়ে যদি আমরা মানে চলার চেষ্টা করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড এই জন্য আমাদেরকে অনেক বেশি ইনোভেটিভ হইতে হবে, আমাদেরকে আরও অনেক বেশি ইনোভেশন প্রিপেয়ার করতে হবে। আদারওয়াইজ আমাদের মতন এরকম ওভার পপুলেটেড কান্ট্রি অনেক বড় চ্যালেঞ্জে অবশ্যই পড়ে যাবে। কারণ আমি যদি বলি, দেখেন আমাদের টেলিসেলসে কাজ করতেছে প্রায় 55 জন। আমরা অলরেডি এআই এজেন্ট নিয়ে কাজ করছি, কিভাবে এআই এজেন্টকে ডেভেলপ করে। আমার ফেসবুক কমিউনিকেশন, আমার প্রায় 12 জন মেয়ে কাজ করে শুধু ফেসবুকে রিপ্লাই দেওয়ার জন্য। সো আমি যদি একটা প্রপার এআই এজেন্ট আমি যদি ট্রেন করে নেই, তাহলে আমার তো ওই রিপ্লাইটা তো খুব সহজেই একটা এআই দিয়ে দিচ্ছে, আমার 12 জনের কাউকেই দরকার না, বরং আরও ফাস্টার হবে। সো এটা তো চ্যালেঞ্জ। তাহলে ওই মেয়েগুলো কী করবে? তাহলে তাদেরকে কিন্তু অন্য অল্টারনেটিভটা চিন্তা করতে হবে। আমার টেলিসেলসে যে কথোপকথনের জায়গাটা, সেখানেও কিন্তু এআইকে আমরা ইনজেক্ট করতে পারছি। তো এই জায়গাগুলো যেগুলোতে আসলে এআই ডিরেক্টলি ইনভলভ হয়ে যাচ্ছে অ্যান্ড খুব প্রপারলি করছে, সেই জায়গাগুলোর কিন্তু একটা শিফটিং তৈরি হবে নেক্সট 5 ইয়ার্সে। লাস্ট আইএলওর একটা রিপোর্ট বলতেছে নেক্সট 5 ইয়ার্সে 60% কাজ শিফটিং হবে। 60%। সো 60% কাজ যদি শিফটিং হয়, তাহলে আপনি কোন চেয়ারে বসে আছেন, এটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে, যে আমার চেয়ারটা কতটুকু রিস্কি জন্য, তাহলে আমার কি করণীয় সেটা আপনাকে ডিজাইন করতে হবে। সো অবশ্যই চ্যালেঞ্জ আছে, আবার অপরচুনিটিসও আছে। আপনি ইফতি ভাই, আপনি চিন্তা করেন আগে কীভাবে ট্রেনিং নিতেন, আপনি নিজেকে অলরেডি চেঞ্জ করে শিফট করা শুরু করে দিয়েছেন। না, এটা করতে হবে। করে কি হচ্ছে, অপরচুনিটি আপনি আবার গেইন করছেন প্রচুর, ঠিক আছে না? তো এটাই হচ্ছে ম্যাটার। সো আমাদেরকে সিচুয়েশন আসবেই, এই সিচুয়েশনস আমাদেরকে আরও বড় অপরচুনিটির ডোর ওপেন করবে, কিন্তু সেটা আমরা আদৌ কাজে লাগাতে পারছি কি না। আমি লাস্ট একটা কথা দিয়ে শেষ করি, লাস্ট চ্যালেঞ্জের কথা। আমাদের সবাই মনে আছে আপনাদের, আমাদের সবাই প্যান্ডামিক সিচুয়েশন, লাস্ট লকডাউন, হ্যাঁ। তো সেই সিচুয়েশনটা আমাদের জন্য একটা ডিজাস্টার ছিল, বিকজ আমাদের তো আপনার ফিজিক্যাল প্রিমিসেস আমাদের চেয়ে বড় কারোরই নেই। হঠাৎ করে শাটডাউন, আমার তখন স্টুডেন্ট ছিল কত, প্রায় 4,500। 4,500 স্টুডেন্টসকে আমি এখন কোথায় নিব, কী করব? দেখেন সেই সময় যে এপ্রিল মাস, মে মাস, যত দিন যাচ্ছে একটা আনসার্টেনিটি তৈরি হলে আমরা কী করব,
কি করলে আমরা আসলে সার্ভাইভ করব, আমি চাই না কখনো আমার এমপ্লয়ি চাকরি যাক। তো কি করব, তো আমরা 2016 সাল থেকে আমরা অনলাইন ট্রেনিং অফার করি। 2016 সালে অনলাইন ট্রেনিং অফার করছি, 17 সালে, 18 সালে, 19 সালে কেউ অনলাইন ট্রেনিং কোর্স করে না। 20 সালে গিয়ে আমরা কি করলাম, আমরা একটা স্ট্র্যাটেজি করলাম যে না, যেহেতু মানে সবাই ঘরে বসে, আমরা অনলাইনে ট্রেনিং করাবো। আমরা ফার্স্ট আমাদের একটা ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করলাম যে আমরা 700 ছেলে মেয়েকে আমরা ফ্রি অনলাইনে ট্রেনিং দিব। এই 700 ফ্রি ট্রেনিংয়ের অফারে আমাদের প্রায় 10,000 ছেলে মেয়ে রেজিস্ট্রেশন করলো। ও বাবা! অ্যান্ড এই 10,000 ছেলে মেয়েকে আমরা কি করলাম, তারপরে আমরা প্রায় 1,000 ছেলে মেয়েকে আমরা ফ্রি ট্রেনিং দিলাম। বাকি ছেলে মেয়ে কিন্তু টাকা দিয়ে পেইড ট্রেনিং করা শুরু করলো সেই প্যান্ডেমিক টাইমে। অ্যান্ড যেই প্যান্ডেমিক শেষ হলো, তখন গিয়ে আমার অফলাইনও ভালো সেল শুরু হলো, আর অনলাইনে যেটাতে কখনো সেল ছিল না সেটাও একটা বিশাল রেভিনিউর জায়গা তৈরি করলো। সো আসলে চ্যালেঞ্জ না থাকবে, বাট ওইটা থেকে একটা ডোর থাকে, যে ডোরটা আমার অপরচুনিটিকে নিয়ে আসে। সো আমরা আসলে সেভাবে চিন্তা করতে পারি কি না, যদি পারি, খুঁজে নিতে পারি, প্রিপেয়ার করতে পারি, তাহলে হয়তো সেটা আমাদের জন্য একটা অপরচুনিটি হয়ে যেতে পারে। মনির ভাই, আপনি একটা শব্দ ইউজ করলেন, এআই এজেন্ট। রাইট। রিসেন্টলি এআই এজেন্ট এটা নিয়ে মানে মারাত্মক শোরগোল হচ্ছে, জি এবং আগামী দিন কাঁপাবে জি এআই এজেন্ট। সো এআই এজেন্ট বলতে আমরা যদি সহজে বুঝি যে এমন কোনো একটা সফটওয়্যার লাইক কিছু, যে কিনা আমাদের নিয়মিত কিছু টাস্ক আছে, যেটা এআই এজেন্টকে যদি আমি ট্রেন করে ফেলি, সে নিজেই করবে। সে নিজেই করা শুরু করে দিবে। জি। সাপোজ কোথাও মেল পাঠানো, মেলে হুম, রিপ্লাই হুম, দেওয়া, হুম, আমার ইনবক্সে রিপ্লাই করা, হুম, আরও অনেক কাজ। অনেক কাজ। তো এখন আপনারা এজ এ আইটি সেক্টর বা আইটি সেক্টরের মধ্যে একটা বড় প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি, আপনারা কি এআই এজেন্ট, আমরা যারা ধরেন ফিউচার আইকন একটা ট্রেনিং প্রতিষ্ঠান বা সেলস লিডারশিপ একাডেমি আরেকটা প্রতিষ্ঠান, আমরা তো এরকম এআই এজেন্ট চাই, আপনারা কি এআই এজেন্টের বিজনেস রান করছেন কিনা? হ্যাঁ, মানে আমরা যে এআইয়ের বিষয়টা বলছি, আসলে আমরা যদি আমাদের নিজেকে সেভাবে অ্যাডপ্ট না করি বা পরিবর্তনটা না আনি, তাহলে আমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, খুব স্বাভাবিক। সো এআই এজেন্ট নিয়ে কাজ করা বা এআই ডেভেলপমেন্ট, এটা একটা আমাদের খুব ম্যান্ডেটরি পার্ট এখন। সো খুব স্বাভাবিক যে যেহেতু এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, সো আমাদেরকে এই জায়গাটাতে কনসেন্ট্রেট করতে হচ্ছে। অ্যান্ড অলরেডি আমরা কাজ শুরু করেছি। ভেরি গুড। অ্যান্ড একটা এআই এজেন্ট অ্যাকচুয়ালি আমার জন্য শুধু না, একটা এআই এজেন্ট এটা গ্লোবালি আমরা এটাকে কাজ করাতে পারবো। আমি যখন একটা টুলস ডেভেলপ করছি, সে শুধু যে আমার কাজটা করে দিবে তা কিন্তু না। আমি যদি একটা রিসোর্স পিপুল প্রিপেয়ার করি, লেটস সে আমি একটা সেলস পিপুল তৈরি করলাম আমার ঘরে, সে কিন্তু আমার পারপাস সার্ভ করবে। বাট একটা সফটওয়্যার, একটা টেকনোলজি শুধু যে তখন আমার জন্য কাজ করবে তা না, বরং আমি মোর ইন্টু আরও অন্য মানুষগুলোকেও এটা সুবিধাটা দিতে পারবো। অ্যান্ড দিস ইজ ওয়াই অলরেডি আমরা এআই এজেন্ট অ্যান্ড আদার দেন অন্যান্য বেশ কিছু টেকনোলজি নিয়ে কাজ করছি, যেটা হয়তো বা ফার্দার ফিউচার আমরা অন্যদেরকে এই বিষয়টা নিয়ে সহযোগিতা করতে পারবো। ও ভেরি গুড, তাহলে তো খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ মনির ভাই, লম্বা একটা সময় আপনার সাথে কথা হয়েছে। যদি আমাদের ক্লোজিং রিমার্কস হিসেবে আজকের যারা আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি ক্লোজিং রিমার্কসে কিছু বলতে চান? সো থ্যাংক ইউ ইফতি ভাই, আপনাকেও এখানে আমাকে ইনভাইট করার জন্য। আমি আপনাকে এবং আপনার সেলস লিডারশিপ একাডেমিকেও থ্যাংক ইউ জানাই, এই জায়গায় এসে কথা বলতে পারে। আসলে আমি যেটা মনে করি যে লাইক একটা এরকম পডকাস্ট শুধু আমাকে না, আমার জন্য না, একটা কমিউনিটির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কজ আসলে শেখাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা যত বেশি শিখতে পারবো, তত বেশি ইম্প্যাক্ট তৈরি করতে পারবো। আমাদের নলেজের ঘাটতি আমাদেরকে অনেক বেশি পিছিয়ে দেয়। সো অবশ্যই আমি মনে করি যে আপনাদের এরকম পডকাস্টগুলো আমাদের পরবর্তী জেনারেশনসকে আরও বেশি এম্পাওয়ার করবে, অনেক বেশি এফেক্টিভ করবে, যেটা আলটিমেটলি আমাদের কান্ট্রি ডেভেলপমেন্টে অনেক বেশি একটা সুবিধা তৈরি করবে। সো ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এভাবে বলার জন্য। আমরা চাই আপনাদের মতো যারা লেজেন্ডারি মানুষ, আইকনিক ফিগার ইন বাংলাদেশ কন্ট্রিবিউট করছেন হিউজ, আপনাদের মাধ্যমে আরও অনেক মানুষ সেবা পাক, সেই জায়গাটাকে যাক, এটাই আমাদের প্রয়াস থাকে। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, মনির ভাইয়ের অনেকক্ষণ যাবত আমরা অনেকগুলো কথা শিখেছি, জেনেছি এবং আমরা সমৃদ্ধ হয়েছি নিশ্চয়ই। এই সমৃদ্ধটা শুধু নিজের কাছে রাখলেই চলবে না, এটা আপনি আরও অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা করছি। আমাদের এই ভিডিওটা একেবারেই কপিরাইট ফ্রি, আপনি জাস্ট এইটাকে ডাউনলোড করে আপনার মতো করে ইউজ করতে পারবেন। আমরা এই ভিডিওটাকে মিনিমাম 5 বার দেখার জন্য আমি সবসময় বলি আপনাদেরকে। কেন? কারণ হচ্ছে একবার দেখাতেই সব দেখা হয়ে যায় না, সেজন্য মিনিমাম 5 বার দেখবেন এবং এই দেখে নিজেও ইমপ্লিমেন্ট করবেন, অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। এখানে আমরা চেষ্টা করেছি যে আইটি সেক্টরের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে, কীভাবে কাস্টমার হ্যান্ডেল করা যায়, কীভাবে কাস্টমারকে প্রপোজ করা যায়, কীভাবে আবার যেই কাস্টমার আমার ফোন ধরবে না তার সাথে
কথা বলা যায়, কমিউনিকেট করা যায়, অনেকগুলো কোর বিষয় নিয়ে আমরা কথা বলেছি, এআই নিয়ে কথা বলেছি। সো আই বিলিভ এই পডকাস্টটা আপনাকে অনেক সমৃদ্ধ করবে। আমরা নতুন কোনো পর্বে আবার আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।